প্রণালী নিজের ঘরে মন খারাপ করেই বসেছিল। তার মন মানসিকতা এখন একদম ভালো নেই। ভীষণ মানসিক চাপের মধ্যে দিয়ে যাচ্ছে সে। এরকমই সময় রায়ান প্রবেশ করলো নিজের মেয়ের রুমে। এসে প্রণালীর উদ্দেশ্যে বললেন, তুমি নাকি সকাল থেকে কিছু খাওনি? এসব কি নাটক শুরু করেছ? প্রণালী কোনো কথাই বলে না। রায়ান প্রণালীর পাশে বসে তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, আমি তোমার বাবা প্রণালী, আমি কি কখনো তোমার খারাপ চাইতে পারি? প্রণালী কাঁদো কাঁদো গলায় বলে, আমি শান্তকে খুব ভালোবাসি বাবা, ওকে ছাড়া আমি ভালো থাকতে পারবো না। শান্ত ভালো ছেলে নয় মা, তুমি বুঝতে পারছো না কেন? শান্তর বাবাকে তুমি জানো? না, জানি না, আর জানতেও চাই না। আমি বিয়েটা তো শান্তকেই করব, তাহলে ওর বাবার ব্যাপারে জেনে আমি কি করব? বিয়ে শুধু দুজনের মধ্যে হয় না মা, দুটো পরিবারের মধ্যেও হয়। শান্তর বাবা একজন মারাত্মক অপরাধী, যে অতীতে বারংবার আমাদের ক্ষতি করার চেষ্টা করেছে। প্রণালী কিছুটা অবাক হয়, তবে শান্তর প্রেমে সে বেশ ভালোভাবেই ডুবে গেছে। তাই তো সব কিছুকে অবজ্ঞা করে বলে ওঠে, শান্তর বাবা যেমনই হোক, শান্ত ভালো খারাপ ছেলে নয়। আমি দীর্ঘ কয়েক বছর ধরে ওকে চিনি। ওর মতো ভালো ছেলে আর দুটো হয় না। জানো, ও কোনোদিন আমার অনুভূতিতে ব্যতীত আমায় স্পর্শ পর্যন্ত করেনি। সবসময় আমার ভালো মন্দর খেয়াল রেখেছে। সেই ছেলে কিভাবে খারাপ হয়? তুমি ওর বাবা সম্পর্কে কিছু জানো না, এই জন্যই এমনটা বলছো। আমি ওর বাবা সম্পর্কে জানি না, আর জানতেও চাই না। শান্ত আমাকে আগেই বলেছে ওর বাবা একজন অপরাধী, যিনি জেলের গানি টানছেন। ও আমার থেকে কিছু লুকায়নি বাবা, ও নিজে ওর বাবাকে ঘৃণা করে। আমি সব কিছু জেনেও ওর সাথে সম্পর্কে জড়িয়েছি। আমি জানিও কোনো দিন আমায় ঠকাবে না। তুমি শুধু একবার রাজি হয়ে যাও বাবা। রায়ান রাগী সুরে বলে, আমি মরে যাব, তবুও তোমার সাথে ওই শান্তর সম্পর্ক মেনে নিব না। আমি বেশ ভালোভাবে বুঝতে পারছি ও শান্ত কিভাবে তোমার ব্রেন ওয়াশ করেছে। তুমি ভুল বুঝছো বাবা, শান্ত এমন ছেলেই নয়। আমাকে তুমি ঠিক ভুল শেখাতে আসবে না প্রণালী। পৃথিবীটা আমি তোমার থেকেও বেশি দেখেছি। আমি যেটা বলছি সেটাই শেষ কথা। শান্তর সাথে তুমিও যোগাযোগ করার চেষ্টা করবে না। শান্তকে ছাড়া আমি বাঁচতে পারবো না বাবা। প্রণালী, তোমার অনেক বড় স্পর্ধা আমি সহ্য করেছি, আর নয়। এবার আমি তোমাকে আর কোনো সুযোগ দিব না। অনেক অবাধ্যতা করেছো তুমি। আর না, আমি শীঘ্রই আমার পছন্দ করা ছেলের সাথে তোমার বিয়ে দিব, আর এটাই আমার শেষ কথা। বলে হনহন করে প্রণালীর রুম থেকে বেরিয়ে যান রায়ান। তিনি যাওয়ার পর প্রণালী নিজের ফোন বের করে শান্তকে কল দিয়ে বলে, তোমার সাথে আমার জরুরি কথা আছে শান্ত। প্রণালীর এমন কথায় শান্ত বলে, রিল্যাক্স প্রণালী, যা বলার বলো, আমি শুনছি। আমার মনে হয় বাবা আমাদের সম্পর্কটা কোনো দিনও মানবে না। উনি তো আমার সাথে অন্য কারো বিয়ে দিতে চাইছেন। শান্ত বলে, আমার মনে হয় তোমার বাবার কথাই তোমার শোনা উচিত। এসব তুমি কি বলছো শান্ত? তোমায় আমি কতটা ভালোবাসি সেটা তুমি জানো না? আমি জানি প্রণালী, কিন্তু তোমার বাবাকে দুঃখ দিয়ে তুমি কিছু করো এটা আমি চাই না। তাই আমার মনে হয় তুমি ওনার কথা শুনলেই ভালো করবে। শান্ত, বাবা তোমাকে ভুল বুঝছে। তোমার বাবার অপরাধের কারণে তোমাকেও খারাপ ভাবছে। এই ধারণা তো ঠিক নয়, তাই না? বাবার এই ভুল ধারণা বদলানোও সম্ভব না। তাই আমি বলছি কি, আমরা বিয়ে করে নেই। বিয়ের পর বাবা যখন আমাদের সুখী দেখবে, তখন এমনিতেই নিজের ভুল বুঝতে পারবে। তখন তিনি এমনিতেই আমাদের এই সম্পর্কটা স্বাভাবিকভাবে মেনে নেবেন। প্রেমের সম্পর্কগুলোতে এমনই তো হয় বলো। শান্ত কিছুক্ষণ ভাবে, বাবার পর বলে, তুমি আরো ভালো করে ভেবে দেখো প্রণালী। আমি চাই না তুমি কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে আজীবন পস্তাও। আমি কোনো ভুল চিন্তা করছি না শান্ত। আমি ঠান্ডা মাথায় ভেবে চিন্তে সব সিদ্ধান্ত নিয়েছি। তুমি রাজি থাকলে খুব শীঘ্রই আমি তোমার হাত ধরে বেরিয়ে যেতে রাজি আছি। ঠিক আছে, তুমি যা চাইছো তাই হবে। তুমি মানসিকভাবে তৈরি হয়ে নাও, কারণ নিজের পরিবারকে ছেড়ে আসা কিন্তু সহজ নয়। আমি জানি কাজটা সহজ হবে না, কিন্তু কিছু পেতে হলে তো কিছু খোয়াতেই হয় শান্ত। আমি জানি আজ আমি তোমাকে বেছে নিলে একসময় নিজের পরিবারকেও মানাতে পারবো, কিন্তু আজ যদি আমি নিজের পরিবারের কথায় তোমায় ছেড়ে দিই, তাহলে আর কখনোই আমি তোমায় ফিরে পাবো না। আচ্ছা, আমি রাখছি। বলে শান্ত ফোনটা রেখে দেয়। সজল চৌধুরীর মুখোমুখি বসে আছেন রায়ান ও সৌভিক। সৌভিকই মূলত প্রণালীর জেদের কথা শুনিয়ে রায়ানকে এখানে নিয়ে এসেছেন। এদিকে সজল চৌধুরীও দ্রুত নিজের ছেলের বিয়েটা দিতে চাইছেন। আর রায়ান চায়ের কাপে চুমুক দিয়ে বলেন, শুনলাম আপনি নাকি নিজের ছেলের বিয়ে দিতে চাইছেন। সজল চৌধুরী বলেন, হ্যাঁ, আসলে আমার ছেলেটা ভীষণ বিগড়ে গেছে, যেটা আমি বুঝতে পারছি।
এর পিছনে ওর মা মানে আমার স্ত্রী সানিয়ার হাত রয়েছে। ছেলেটাকে এত স্বাধীনতা দিয়েছে যে ছেলেটা গোল্লায় গেছে। এখন আমার মনে হয় ওর স্ত্রী ওকে ভালো করতে পারবে, কারণ বিয়ে করলে সব ছেলের মধ্যে একটা দায়িত্ববোধ তৈরি হয়। কিন্তু আমার স্ত্রী কিছুতেই এই বিয়েটা হতে দিবে না, কারণ সে তার বান্ধবীর মেয়ের সাথে সমুদ্রের বিয়ে দিতে চায়। কিন্তু মেয়েটা একদম ভালো না। এখন সানিয়া কিছুদিনের জন্য লন্ডন ট্রিপে গেছে। আমি চাই এই সময়ের মধ্যে আমার ছেলের বিয়েটা দিয়ে দিতে, যাতে করে আর সমস্যা না হয়। এজন্য আমি বড় অনুষ্ঠান করব না, শুধুমাত্র কাবিনটা করাতে চাই। রায়ান বলল, আমিও খুব দ্রুততার সাথে আমার মেয়েটার বিয়ে দিতে চাই। আর এখন হাতের কাছে ভালো ছেলে পাওয়া মুশকিল। সমুদ্র আপনার মতো এত ভালো একজন মানুষের ছেলে, সে নিশ্চয়ই ভালোই হবে। তাই আমি চাই সমুদ্রের সাথেই প্রণালীর বিয়েটা দিতে। এখন যদি আপনি রাজি থাকেন তো আমি কথাবার্তা আগাবো। আমি কেন রাজি থাকবো না? প্রণালীকে তো ছোটবেলা থেকে দেখছি ভীষণ ভালো একটা মেয়ে। আর আপনার সাথে আমার এতদিনের ব্যবসায়িক সম্পর্কে একটা আত্মীয় সম্পর্কে পরিণত হলে তো আরও ভালোই হবে। রায়ান ভীষণ খুশি হয়ে যায়, অনেকটা নিশ্চিত বোধ করে। সৌভিক বলেন, তাহলে আমরা একটা কাজ করি, ভালো দিনক্ষণ দেখে বিয়ের কথাটা পাকা করে ফেলি। সজল চৌধুরী বলেন, আমার স্ত্রী 1 সপ্তাহ পর দেশে ফিরবে। আমি চাইছি এই 1 সপ্তাহের মধ্যেই কাবিনটা সেরে রাখতে। তারপর না হয় সব সময় বুঝে বড় কোনো অনুষ্ঠান করা হবে। একবার বিয়েটা হয়ে গেলে কেউ তো আর মানা করতে পারবে না। সৌভিক রায়ানকে প্রশ্ন করেন, তোর কি মত? আমি মিস্টার চৌধুরীর সাথে একমত। আমিও চাই যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা হয়ে যাক। সজল চৌধুরী বলেন, আগামী পরশু একটা ভালো ডেট আছে, তাহলে এই দিনই বিয়েটা হয়ে যাক। রায়ান সায় জানান, অতঃপর দুজন কোলাকুলি করেন। কাল তোমার বিয়ে, তৈরি হয়ে থাকো। প্রণালী হতবাক হয়ে গেল রায়ান সাহেবের মুখে এমন কথা শুনে। প্রতিবাদের সুরে বলল, আমি শান্ত ছাড়া আর কাউকে বিয়ে করব না বাবা। তোমার ঠিক করা পাত্রকে তো নয়ই। রায়ান প্রণালীকে হুঙ্কার দিয়ে বলে, আমার অবাধ্য হওয়ার চেষ্টা করো না প্রণালী। এতে কোন লাভ হবে না। এতদিন তোমার অনেক বাত্তামিজি আমি বরদাস্ত করেছি, কিন্তু আর না। এবার আমি তোমাকে উচিত শিক্ষা দেব। তুমি অনেক খারাপা বাবা। তুমি কারো কথা গ্রাহ্য করো না। এখন আমি বুঝতে পারছি মা কেন তোমাকে ছেড়ে চলে গেছে। আসলে তুমি এটারই যোগ্য। আমিও যখন তোমাকে ছেড়ে চলে যাব তখন তুমি যোগ্য শিক্ষা পাবে। রায়ান সাহেব আজ আর নিজেকে সামলাতে পারলেন না। প্রণালীর গালে ঠাতারা চিহ্ন তারা চিহ্ন সকরে চ তারা চিহ্ন তারা চিহ্ন র বসিয়ে দিলেন। আজ তার সব সহ্যের সীমা পেরিয়ে গেছে। প্রণালী এতেও দমল না। ঘরের সব জিনিসপত্র এলোপাতাড়ি এদিকে ওদিকে তারা চিহ্ন রে দিয়ে বলল, এই দিন দেখার জন্য আমি তোমাকে এত কষ্ট করলাম। আসলে তুমি কারো ভালোবাসা ডিজার্ভ করো না। তোমার যেখানে যাওয়ার ইচ্ছা তুমি যাও, কিন্তু যাওয়ার আগে আমার জানাজা করে যেও। বাবা, তুমি কিন্তু ইমোশনাল গেম খেলছো। এতে কোন লাভ হবে না। শান্ত ছাড়া অন্য কাউকে বিয়ে করতে হলে আমার লাশ করবে আমি না। রায়ান সাহেবের ইচ্ছা করছিল প্রণালীকে মাটিতে পুঁতে ফেলতে। শান্তর বাবার ব্যাপারে সবটা জেনেও কিরকম নির্লজ্জ, অভদ্রের মতো আচরণ করছে। রায়ান সাহেব শেষবারের মতো নিজের মেয়েকে বললেন, তুমি নিজের ভালোটা এখনো বোঝো। আমি তোমায় বিশ্বাস করলাম। তুমিও আমার উপর বিশ্বাস করে আমার ঠিক করা পাত্রকে বিয়ে করে নাও। যদি নিজের পছন্দ করা পাত্রকে বিয়ে করো তাহলে কিন্তু তোমায় আজীবনের জন্যই পস্তাতে হবে। প্রণালী এবার উত্তরে কিছু বলল না। মাথাটা যথাসম্ভব ঠান্ডা রাখল সে। রায়ান সাহেব তার রুম থেকে বেরিয়ে যেতেই সে বলে উঠল, পস্তাবো তো তখন যখন আমি তোমার পছন্দের ছেলেকে বিয়ে করব। আমার সুখ আমি শান্তর মাঝেই খুঁজে নিয়েছি। তাই আমি বিয়ে করলেও ওকেই করব, আর অন্য কাউকে নয়। অনুরাধা দেবী ও সোহিনী আজ এলো প্রণালীর সাথে দেখা করতে। সৌভিক বাবুই তাদের আজ এখানে পাঠিয়েছেন। তাদের দায়িত্ব হলো প্রণালীকে বোঝানো। আজ সোহিনী ও অনুরাধা দেবীকে দেখে প্রণালী একটুও খুশি হলো না। অনুরাধা দেবী প্রণালীর কাছে এসে বললেন, তুমি তোমার বাবার সিদ্ধান্তটা মেনে নাও প্রণালী। শান্ত ওই আবিরের ছেলে। তুমি তো সবটাই জানো আবিরের জন্য তোমার মা বাবার জীবনে কি দুর্গতি নেমে এসেছিল। তারপরও তুমি কিভাবে ওর ছেলেকে বিয়ে চাইছো? প্রণালী নিস্তেজ গলাতেই বলল, শান্তর বাবা দোষ করেছে, শান্ত তো কিছু করেনি। তাই না? তাহলে কেন শুধু শুধু আমি আর শান্ত সাফার করব? আমরা তো একে অপরকে ভালোবাসি, তাই না? সোহিনী এসে প্রণালীর মাথায় হাত রেখে বলল, আমি তোকে নিজের ছোট বোনের মতোই দেখি প্রণালী। এই দিদির একটা অনুরোধ রাখো। রায়ান আঙ্কেলের কথাটা মেনে নে। উনি তোর ভালোই চান।
এই বিয়েটা করলে তুই সুখী হবি। ছেলেমানুষি করিস না একদম। প্রণালী তাচ্ছিল্য হেসে বলল, নিজের ভালোবাসার মানুষকে না পেয়ে আমি কিভাবে সুখী হব সোহিনী দিদি? সোহিনী প্রণালীকে বোঝানোর জন্য বলে, তোমার ভালোবাসার মানুষটা যে সঠিক নয় প্রণালী। আর দেখ মা, বাবার আশীর্বাদ ছাড়া কোন কিছুই সুখকর হয় না। আর সমুদ্র ভাইয়াকে বিয়ে করলে তুমি সুখী হবে। প্রণালী অবাক হয়ে গেল। বলল, সমুদ্র ভাইয়া মানে? সজল আঙ্কেলের ছেলে? হ্যাঁ, ওনার সাথেই তো তোমার বিয়ে ঠিক করা হয়েছে। কেন তুমি জানো না? প্রণালী ধাক্কা খেল ভীষণ। মনে করল সমুদ্রের সাথে তার প্রথম দেখার কথা। ওই অহংকারী, নিম্ন মানসিকতার ছেলেকে তাকে বিয়ে করতে হবে। প্রণালী বিড়বিড় করে বলল, কখনো না। বলেই সে দৌড়ে বাইরে বেরিয়ে এলো। পর বলল, তোমার চয়েজের উপর আমার ভরসা উঠে গেছে বাবা। আমি 100% শিওর আমার চয়েজই সেরা। এই বলে সে ছুটে বাড়ি থেকে বেরোতে যাবে এমন সময় রায়ান সাহেব তাকে আটকে দিলেন। বললেন, কোথায় যাচ্ছ তুমি? বিয়ের আগে পর্যন্ত কোথাও যাওয়া হবে না তোমার। বাবা, আমায় যেতে দাও। তুমি আমার সাথে এত বড় জুলুম করতে পারো না। আমি কি করতে পারি আর কি পারি না সেটা এবার তুমি টের পাবে। বলেই প্রণালীকে টানতে টানতে তার ঘরে নিয়ে গেলেন রায়ান সাহেব। প্রণালীকে ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিলেন। নিজের মেয়ের সাথে এমন করে তিনিও অনেক কষ্ট পেলেন। কিন্তু মেয়ের ভালোর জন্য যে এটা করতেই হতো। এদিকে প্রণালী সমানে চিৎকার করতে লাগল, সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য। কিন্তু রায়ান নিষ্ঠুর হলো ভীষণ। এতদিন মেয়ের সব জেদ মেনে নিয়ে তাকে বড্ড প্রশ্রয় দিয়েছিলেন। সেই প্রশ্রয়ই মেয়ে মাথায় উঠেছে। এখন তাকে যে মাথা থেকে নামাতেই হতো। না হলে অপেক্ষা করছে সমূহ বিপদ। সমুদ্র যখন থেকে তার বিয়ের কথা জানতে পেরেছে তখন থেকে না না করেই চলেছে। তার এখন মোটেই বিয়ে করার কোন ইচ্ছা নেই। কিন্তু সজল চৌধুরীও নাছোড়বান্দা। তিনি যখন একবার সুযোগ পেয়েছেন তখন সেই সুযোগের সদ্ব্যবহার করবেনই। নিজের ছেলেকে এবার সাংসারিক দায়বদ্ধতার জালে বাঁধবেন সেটা একদম ঠিক করে রেখেছেন। সমুদ্র তার বাবার সামনে চিৎকার করে বলল, মম না থাকা এই সুযোগটা কাজে লাগাচ্ছ তাই না? তাহলে শুনে রাখো ড্যাড, আমি এখন কিছুতেই বিয়ে করব না। নো, নেভার। সজল চৌধুরী বললেন, এসব কথায় কাজ হবে। আমি মিস্টার রায়ানকে কথা দিয়েছি যে ওনার মেয়ে প্রণালীকেই আমার ঘরের বউ করে আনব। তাই এই কথা আমি রাখবই। সমুদ্র একটু স্থির হলো। বলল, প্রণালী? হ্যাঁ, সেদিন পার্টিতে যেই মেয়েটাকে দেখলে তুমি। মেয়েটা কিন্তু দারুণ সুন্দরী। ফর্সা, লম্বা, সুন্দর মুখশ্রী। তোমার সাথে দারুণ মানাবে। হঠাৎ করেই সমুদ্র 360 ডিগ্রি ঘুরে গিয়ে বলে, আমি বিয়েতে রাজি। তুমি দ্রুত সব অ্যারেঞ্জমেন্ট করো। তোমার সুমতি হলো তাহলে? মেয়েটাকে তাহলে মনে ধরেছে? সমুদ্র মুচকি হাসল। মনে মনে বলল, ওই মেয়েটা সেদিন আমাকে অনেক অপমান করেছিল। আমার গায়ে হাত অবধি তুলেছিল। এবার আমি তার সবকিছুই সুদে আসলে উসুল করব। একবার আসুক আমার বউ হয়ে। তারপর আমি ওকে মজা দেখাবো। প্রণালী কাঁদতে কাঁদতে নিজের চোখের জল শুকিয়ে ফেলেছে। আর কাঁদতেও পারছে না বেচারি মেয়েটা। নিজের ভালোবাসার মানুষটার সাথে চির বিচ্ছেদ আর ঘৃণিত ব্যক্তিকে নিজের স্বামী হিসেবে বরণ করে নেয়া। ভীষণ জঘন্য এসব অনুভূতি। প্রণালী দেখতে লাগলো সিলিং ফ্যানের দিকে। চোখের জল মুছে বলল, শান্তকেই যদি না পাই তাহলে আমি আর বেঁচে কি করব? এর থেকে ভালো আমি নিজেকেই শেষ করে দেই। ওই সমুদ্রর মতো জঘন্য মানুষকে বিয়ে করার থেকে মরে যাবাই তো ভালো। বলেই সে এগিয়ে গেল সিলিং ফ্যানের দিকে। উদ্দেশ্য নিজেকে শেষ করে দেওয়া। এই সকল কষ্ট থেকে মুক্তি পাওয়া। নিজের ভালোবাসার মানুষটাকে না পাওয়ার বেদনা নিয়ে বেঁচে থাকার চেয়ে তার কাছে যেন মৃত্যুই শ্রেয় মনে হল। অনুভূতির মায়ের জালে বদ্ধ হল। প্রেম তাকে কাঁদিয়েছে। প্রেমের বিরহ তাকে ভেঙে গুড়িয়ে দিয়েছে। তাই তো এমন আত্মবিধ্বংসী সিদ্ধান্ত নিল রায়ান সাহেবের জেদি, চঞ্চল মেয়েটা। প্রণালী নিজের কোন বড় ক্ষতি করতে যাবে তার আগেই প্রত্যুষ তার ঘরের দরজা খুলে দিল। প্রণালীর উদ্দেশ্যে বলল, আপু, তুমি এটা কি করছো? প্রণালী প্রত্যুষের দিকে তাকায়। প্রত্যুষ এগিয়ে এসে বলে, আমি জানি তুমি শান্ত ভাইয়াকে ভালোবাসো এবং তাকেই বিয়ে করতে চাও। তাই তো আমি তোমাদের এক করার জন্যই এখানে এসেছি। এখন বাড়িতে কেউ নেই। বাবা আমাকে তোমার খেয়াল রাখতে বলে বাইরে গেছে। এই সুযোগ তুমি পালিয়ে যাও। নিজের জীবনটা নিজের মতো গুছিয়ে নাও। প্রণালী খুশিতে আপ্লুত হয়ে যায়। তার বাবা তাকে না বুঝলেও তার ভাই তাকে বুঝেছে।
প্রণালী এগিয়ে এসে প্রত্যুষের গালে কয়েকটা চুমু খায়। ভাইয়ের মাথায় হাত বুলাতে বুলাতে বলে, তোকে অনেক ধন্যবাদ ভাই। তুই আমাকে বুঝলি। বাবা যে কোনো সময় চলে আসবে আপি। তুই যা তাড়াতাড়ি। প্রণালী মাথা নাড়ায়। যাওয়ার জন্য পা বাড়ানোর সাথে সাথেই প্রত্যুষ প্রণালীর হাতে তার ফোন তুলে দিয়ে বলল, বাবা তো তোমার ফোন নিজের কাছে রেখে দিয়েছে। তাই তুমি আমার ফোনটা নিজের সাথে করে নিয়ে যাও আপি। এর মাধ্যমে শান্ত ভাইয়ার যোগাযোগ করো। প্রণালীর আবারও নিজের ভাইকে কৃতজ্ঞতা জানিয়ে বিদায় নেয়। এখন তার গন্তব্য শান্ত। শান্তর সাথে নতুন করে সে সব শুরু করবে। একসময় রায়ান সাহেবও সব মেনে নিবে, এটাই তার বিশ্বাস। প্রণালী শান্তর সাথে ফোনে কথা বলেছে। শান্ত প্রণালীকে বলেছে কাজী অফিসের সামনে এসে বসে থাকতে। প্রণালীও তাই কাজী অফিসের দিকে পা বাড়িয়েছে। কাজী অফিসের সামনে এসে শান্তকে ফোন দিল প্রণালী। কিন্তু শান্ত ফোনটা রিসিভ করল না। প্রণালী বারবার ফোন করতে লাগল। এক সময় শান্ত ফোনটা রিসিভ করে বলে, আমি কিছু কারণে ঢাকার বাইরে আছি। তুমি কমলাপুর রেল স্টেশনে এসে অপেক্ষা করো। আমি যথাসময়ে পৌঁছে যাব। আমি তাই করব। বলে প্রণালী ফোনটা রেখে দেয়। আর অপেক্ষা করতে থাকে শান্তর জন্য। তবে তার অপেক্ষার প্রহরের কোণ শেষ হয় না। রায়ান সাহেব বাড়িতে ফিরে প্রণালীকে তার রুমে না দেখে ভড়কে যান। প্রত্যুষকে ডেকে জিজ্ঞাসাবাদ করতে থাকেন, কিন্তু প্রত্যুষ মুখে কুলু পেটে বসে থাকে। রায়ান সাহেব অধৈর্য হয়ে বলেন, তুমি বুঝতে পারছো না নিজের বোনকে কি বিপদের দিকে ঠেলে দিয়েছ? ভালো চাইলে এখনই আমাকে সব সত্য বলে দাও। না হলে নিজের বোনের দুর্ভাগ্যের দায় তোমাকে সারা জীবন বয়ে বেড়াতে হবে। প্রত্যুষ তবুও যখন চুপ থাকে তখন রায়ান সাহেব শান্তর বাবা রায়ানের ব্যাপারে রায়ান সাহেবকে সব খুলে বলেন। সব শুনে প্রত্যুষ বুঝতে পারে সে কত বড় ভুল করে ফেলেছে। তাই রায়ান সাহেবকে সব খুলে বলেন। সাথে এও বলেন প্রণালী তার ফোনটা সাথে নিয়ে গেছে। এই শুনে রায়ান বলে, তুমি অনেক বড় ভুল করেছ, আশা করি তোমার বোনের বড় কোন ক্ষতি হয়ে যাবার আগেই আমরা ওকে পেয়ে যাব। যাই হোক, আমি সৌভিকের সাথে কথা বলি। ও এখন নাম্বার ট্রেস করে প্রণালীর লোকেশন বের করবে। রায়ান সাহেব অনেকক্ষণ অপেক্ষা করলেন। সৌভিক বাবুর ফোনে তার ধ্যান ভাঙে। ফোনটা রিসিভ করতেই সৌভিক বাবু বলেন, প্রণালীর লোকেশন কমলাপুর রেল স্টেশনে দেখাচ্ছে। ধন্যবাদ তোকে। এই বলে রায়ান প্রত্যুষকে সাথে নিয়ে বেরিয়ে পড়ে। দুজনে কমলাপুর রেল স্টেশনে পৌঁছে যায়। কিন্তু সেখানে তন্ন তন্ন করে খুঁজেও প্রণালীকে পাওয়া যায় না। এদিকে লোকেশনও এইটাই দেখাচ্ছে। এর মধ্যেই হঠাৎ প্রত্যুষ রেল স্টেশনেই নিজের ফোনটা কুড়িয়ে পায়। রায়ান সাহেবকে এই ব্যাপারে বলতেই তার যা বোঝার বোঝা হয়ে যায়। রায়ান সাহেব বিমর্ষ হয়ে বলে ওঠেন, মেয়েটাকে বুঝি আর বাঁচাতে পারলাম না। এক অসহায় পিতার কণ্ঠে এমন কথা শুনে প্রত্যুষ ভীষণ কষ্ট পেল। তার নিজেরও ভীষণ অনুশোচনা হতে লাগল। বারবার মনে হলো তার জন্যই আজ এত কিছু হয়ে যাচ্ছে। সে নিজের বাবাকে সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পেল না। প্রণালীর চোখ খুলতেই সে নিজেকে আবিষ্কার করল একটা অন্ধকার ঘরে। বিছানায় শুয়ে ছিল সে। দ্রুত আড়মোড়া ভেঙে উঠে বসে। তারপর শান্তর নাম নিয়ে ডাকতে থাকে। কিছুক্ষণ পর একটা মেয়ে বধূবেশে প্রণালীর রুমে প্রবেশ করল এবং লাইট জ্বালিয়ে দিল। প্রণালী তাকে দেখে অবাক হয়ে বলল, তুমি কে? আর শান্ত কোথায়? মেয়েটি বাঁকা হেসে বলল, আমি লারা, আমি হলাম শান্তর হবু বউ। প্রণালী বর্ষর ধাক্কা খায়। হতবাক স্বরে বলে, শান্তর হবু বউ মানে? শান্ত আর আমি একে অপরকে ভালোবাসি। তাহলে তুমি কিভাবে শান্তর হবু বউ হতে পারো? তখনই শান্ত সেই রুমে প্রবেশ করে বলে, ভালোবাসা মাই ফুট। তুমি ভাবলে কি করে আমি তোমাকে ভালোবাসি? প্রণালী অবিশ্বাস্য কণ্ঠে বলল, শান্ত, তুমি কি বলছো? আর এই মেয়েটাই বাকি বলছে ওর সাথে তোমার বিয়ে মানে? শান্ত বাঁকা হেসে বলে, সবকিছু মানে তুমি এবার বুঝতে পারবে। লারা ডার্লিং, তুমি আমার পাশে আসো। লারা শান্তর সামনে আসতেই তার কপালে চুমু খায়। গভীর আলিঙ্গন করে। প্রণালীর বুকে বাপাশে তীব্র ব্যথা হতে থাকে এই দৃশ্য দেখে। সে চিৎকার করে বলে ওঠে, এসব তুমি কি করছো শান্ত? তুমি তো আমায় ভালোবাসো, তাহলে এই মেয়েটার এত ঘনিষ্ঠ কেন হচ্ছ? শান্ত প্রণালীর সামনেই লারাকে লিপ কিস করে। প্রণালী এসব আর সহ্য করতে না পেরে চোখ বন্ধ করে নেয়। ডুকরে কাঁদতে থাকে। প্রণালীকে এভাবে কাঁদতে দেখে শান্ত পৈশাচিক আনন্দ লাভ করে। পৈশাচিক হেসে বলে, কাঁদো, কাঁদো আরো কাঁদো। তুমি যত কাঁদবে আমি ততই পরিতৃপ্তি পাব। শুধুমাত্র তোমার বাবা মায়ের জন্য আমি আমার বাবাকে পাইনি কখনো। আমার বাবাকে এখনো জেলে থাকতে হচ্ছে।
তার তুলনায় তো এটা কিছুই না। প্রণালী কাঁদতে কাঁদতে বলে, তাহলে বাবাই ঠিক বলেছিল। তুমি প্রতিশোধ নেওয়ার জন্যই। হ্যাঁ, তবে তুমি বুঝতে একটু দেরি করে দিলে বোকা মেয়ে। প্রণালী এই ধাক্কা সামলাতে পারে না। তার মধ্যেই কয়েকজন মেয়ে ভেতরে চলে আসে। শান্ত তাদেরকে বলে, একে নিয়ে বাইরে চলো তোমরা। ও আমার বিয়ে নিজের চোখের সামনে দেখুক। প্রণালী বারবার বলতে থাকে, প্লিজ শান্ত, তুমি এমন করো না। আমাকে এভাবে ঠকিও না তুমি। এত কষ্ট আমি মেনে নিতে পারবো না। শান্তর মন একটুও গলে না। মেয়েগুলো শান্তর নির্দেশ মতো কাজ করতে থাকে। প্রণালীকে নিয়ে বাইরে আসে। বাইরে একজন কাজী এসেছে। শান্ত প্রণালীর সামনেই লারার হাত ধরে কাজীর সামনে বসে পড়ে। কাজী বিয়ে পড়ানো শুরু করে। প্রণালী ছলছল নয়নে এসব দেখতে থাকে। একসময় কাজী লারাকে কবুল বলতে বলতেই সে কবুল বলে দেয়। এরপর তিনি শান্তকে কবুল বলতে বললে শান্ত চুপ থাকে। প্রণালীর মধ্যে আশার সঞ্চার ঘটে। সে শান্তকে বলে, আমি জানি তুমি আমাকে ছাড়া অন্য কাউকে নিজের স্ত্রী হিসেবে মানতে পারবে না শান্ত। এখনই এই মেয়েটাকে ছেড়ে দাও। আমাকে বিয়ে। অট্টহাসিতে ফেটে পড়ে শান্ত। হাসতে হাসতে বলে, এটা শোনার জন্যই আমি চুপ ছিলাম। তুমি ভাবছো যে আমি তোমায় ভালোবাসি? সব ছিল ড্রামা। এখনো বোঝোনি গবেট। প্রণালী কোন প্রতিক্রিয়া দেখানোর আগেই শান্ত কবুল বলে দেয়। প্রণালী নিজের চোখের সামনেই তার ভালোবাসার মানুষটাকে চিরতরে হারিয়ে ফেলে। ঠকে যায় বাজেভাবে। তার প্রেমিক এখন আর তার নেই। সে এখন অন্য কারো স্বামী। প্রণালীর চোখের জল বাঁধ মানতে চাইছে না। এর মধ্যেই শান্ত বিদঘুটে হাসি দিয়ে বলে, সবকিছু তো লাইভ দেখে নিলে। এখন কি আমাদের বাসরটাও লাইভ দেখবে? প্রণালী নিশ্চুপ, ভালোবাসা এখন ঘৃণায় পরিণত যেন। প্রণালী হাততালি দেয়। শান্তকে বলে, তুমি আজ বুঝতে পারবে না শান্ত তুমি কি হারালে। নারীর ভালোবাসা যতটা তীব্র, ঘৃণা তার দ্বিগুণ। এখন থেকে আমি শুধু তোমায় ঘৃণাই করি। ভালোবাসা বিন্দুমাত্র অবশিষ্ট নেই। বলেই সে এগিয়ে চলে। শান্ত বলে, এখনই চলে যাবে? আমাদের লাইভ বাসর দেখবে না? প্রণালী এগিয়ে এসে শান্তকে ঠাস ঠাস করে তারা চিহ্ন পোপর মে তারা চিহ্ন রে চলে যায়। লারা এগিয়ে এসে বলে, তুমি ওকে কিছু বললে না কেন শান্ত? আরে, ওর কথা বাদ দাও। ও এখন একটা লেজকাটা শেয়াল। কিছু করতে পারবে না আমার ও। চলো আমরা আমাদের বাসর করি। রায়ান সাহেব প্রত্যুষকে নিয়ে বাড়িতে ফিরেছেন। এসেই সোফায় গা এলিয়ে দিয়েছেন, বড্ড ক্লান্ত তিনি। নিজের মেয়ের চিন্তায় চিন্তায় একদম শেষ হয়ে যাচ্ছেন। তার সামনেই অপরাধী মুখ করে দাঁড়িয়ে আছে প্রত্যুষ। আজ প্রত্যুষের নিজেকেই নিজের কাছে অপরাধী মনে হচ্ছে। তার বারবার এটাই মনে হচ্ছে তার জন্যই সবটা হলো। রায়ান সাহেব নিজের ছেলের দিকে তাকিয়েই তার মনোভাব বুঝলেন। কিন্তু কিছু বললেন না এ বিষয়ে। বরঞ্চ বললেন, প্রত্যুষ, তুমি একটু তোমার সৌভিক আঙ্কেলকে ফোন করো। ওকে বলে দাও যে আমরা প্রণালীকে খুঁজে পাইনি। সৌভিক যেন সজল চৌধুরীকে সব কথা বলে দেয়। তার সামনে দাঁড়ানোর মুখ আমার নেই। প্রত্যুষ ফোন বের করে কল করতে যাবে ঠিক এমন সময় বিধ্বস্ত প্রণালী পা রাখে বাড়ির মধ্যে। অস্ফুট স্বরে ডেকে ওঠে, বাবা। রায়ান সাহেব, প্রত্যুষ দুজনেই অবাক হয় প্রণালীকে দেখে। সাথে ভীষণ খুশিও হয়। রায়ান সাহেব উঠে গিয়ে নিজের মেয়ের কাছে যান। প্রণালীকে জড়িয়ে ধরে বলেন, তুমি ঠিক আছো তো মা? প্রণালী বলে ওঠে, তোমার পছন্দ করা ছেলেকেই আমি বিয়ে করব বাবা। প্রত্যুষ, রায়ান সাহেব দুজনেই অবাক। রায়ান সাহেব এবার ভালো করে নিজের মেয়েকে পর্যবেক্ষণ করেন। ফোলা ফোলা দুটি চোখ দেখেই বুঝতে পারছেন কেঁদে কেঁদে মেয়েটার অবস্থা খারাপ। তিনি আর কিছু বলার মতো অবস্থায় ছিলেন না তখন। মেয়ের অবস্থা দেখে তারও ভীষণ কান্না পাচ্ছিল। প্রত্যুষ বাবা মেয়ের এমন অবস্থা দেখে এগিয়ে এলো। প্রণালীকে বলল, আপি তুমি ঠিক আছো তো? তোমাকে এমন কেন লাগছে? প্রণালী আবার কান্না শুরু করে দেয়। কাঁদতে কাঁদতে বলে, আমি ঠিক নেই ভাই। আমি একদম ঠিক নেই। ও আমাকে ভেতর থেকে ভেঙে গুঁড়িয়ে একদম শেষ করে দিয়েছে রে। বাবা ভাইকে নিজের সাথে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলল প্রণালী। সব শুনে রায়ান সাহেব কিছুটা স্বস্তি পেলেন। বললেন, যাই হোক, আল্লাহর কাছে এটাই লাখ লাখ শুক্রিয়া যে ওই শান্ত তোমার বড় কোন ক্ষতি করেনি। আমি তো ভেবেছিলাম ও তোমার কি না কি করে। আল্লাহ বাঁচিয়েছেন। প্রত্যুষ বলে, আপি, তুমি আর একদম ওই শয়তান লোকটার জন্য কাঁদবে না। উনি তোমাকে ধোঁকা দিতে গিয়ে নিজেই ঠকে গেছেন। তুমি জিতে গেছো। দেখবে একসময় উনি খুব আফসোস করবেন এটা নিয়ে। প্রণালী জোরপূর্বক হাসল।
রায়ান সাহেব বললেন, ওই শান্তর ভয়েই আমি তোমার বিয়ে দিতে চাচ্ছিলাম তাড়াহুড়ো করে। কিন্তু এখন যখন সেই ভয় কেটে গেছে, তার উপর তুমি এমন বিধ্বস্ত অবস্থায় আছো, তাই আমাকে তো নিজের সিদ্ধান্ত বদলাতে হবে। প্রণালী বলে, না বাবা, তোমাকে নিজের সিদ্ধান্ত বদলাতে হবে না। আমি বিয়ের জন্য একদম প্রস্তুত আছি। কিন্তু মা, তোমার এই অবস্থা। আমি একদম ঠিক আছি বাবা। এমনিতেই আমার জন্য তোমার অনেক ফেস লস হয়েছে। আমার জন্য অনেক কষ্ট সহ্য করতে হয়েছে তোমায়। আমি চাই না আমার জন্য তুমি আরো কষ্ট পাও। রায়ান সাহেব মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে লাগলেন, আমার লক্ষ্মী মেয়েটা কত কিছু বুঝতে শিখে গেছে। প্রত্যুষ বলে ওঠে, তাহলে কি বিয়েটা হচ্ছে? রায়ান সাহেব এবং প্রণালী দুজনেই সম্মতি দেয়। সজল চৌধুরী রাজকীয়ভাবে তৈরি হয়েছেন। তিনি নিজের ছেলেকেও তিনি রাজকীয়ভাবেই তৈরি হওয়ার নির্দেশ দিয়েছেন। সজল চৌধুরীর পরদাদা ছিলেন একজন বিখ্যাত জমিদার। তাদের বংশের বেশ ভালোই গৌরব। পুরান ঢাকার বনেদি পরিবার বলে কথা। তাই তো তিনি চান তার ছেলের বিয়েটাই সেভাবে হোক। কিন্তু সময় স্বল্পতার জন্য সেটা সম্ভব না। তবে তিনি ঠিক করে রেখেছেন আপাতত কাবিনটা হবার পর তিনি বেশ ধুমধাম করে ছেলের বিয়ে দেবেন। সজল চৌধুরী এই বিয়েটা যথাসম্ভব গোপন রাখার চেষ্টা করেছেন, যাতে তার স্ত্রীর কাছে খবর না যায়। এজন্য স্ত্রীর বাড়ির কোন আত্মীয় স্বজনকেও বলেননি, শুধু নিজের কাছের কিছু বন্ধু বান্ধব আর নিজের একমাত্র বোন সাইমাকে বলেছেন। সাইমা চৌধুরী সজল চৌধুরীর খুব আপন। সাইমা চৌধুরী নিজের ভাইয়ের এই সিদ্ধান্তে তার পাশেই আছে, কারণ তিনি নিজেও চেনেন তার ভাবিকে। তাই তিনি চান তার ভাবির অনুপস্থিতিতে বিয়েটা ভালোয় ভালোয় মিটে যাক। সমুদ্র তৈরি হতে একটু বেশি সময় নিচ্ছিল। তাই সজল চৌধুরী বিরক্ত হয়ে তার দরজায় গিয়ে নক করতে থাকেন এবং বলেন, আর কত সময় লাগবে তোমার? সবাই তো অপেক্ষা করছে। সজল চৌধুরী নক করার কিছুক্ষণ পরেই সমুদ্র চৌধুরী বেরিয়ে আসে, পরনে তার কালো রঙের রাজকীয় শেরওয়ানি, মাথায় রাজকীয় টুপি। সাইমা চৌধুরী নিজের ভাতিজাকে দেখে বলে ওঠেন, মাশাল্লাহ, কি সুন্দর লাগছে। কারো নজর না লাগুক। সমুদ্র বলে ওঠে, নজর তো লাগবেই ফুফি, আমার হবু বউয়ের। বলেই দুর্বোধ্য হাসি দেয়। প্রণালীকে বধূবেশে সাজানো হচ্ছে। গায়ে গোলাপি কালারের বেনারসি শাড়ি, সাবেকি সোনার গহনা সহ মর্ডান হীরার গহনা এবং প্রসাধনী দিয়ে একদম পরীর মতো সাজানো হয়েছে মেয়েটাকে। অনুপমা দেবী, তার বড় মেয়ে স্নেহা এবং ছোট মেয়ে সোহিনী সেখানে উপস্থিত ছিল। অনুপমা দেবী নিজের বড় মেয়ে স্নেহাকে বলেন, দেখ তো অনেক সুন্দর লাগছে না প্রণালীকে? স্নেহা সাই জানায়। সোহিনীও বলছে, অনেক সুন্দর লাগছে, সমুদ্র ভাইয়া তো দেখে একদম পাগল হয়ে যাবে। সমুদ্র নামটা শুনতাই কেমন জানি অদ্ভুত অনুভূতি হতে লাগলো প্রণালীর। লোকটার কথা মনে পড়ে গেল। লোকটার সাথে প্রথম সাক্ষাৎ ছিল বীভৎস রকমের। লোকটাকে একদম তার ভালো মনে হয় না। তবে একবার নিজের সিদ্ধান্তের জন্য তাকে পস্তাতে হয়েছে। শান্তকে তো কত ভালো ভেবেছিল, অথচ সেই শান্তই কত সুন্দর অভিনয় করে গেল আর দিনশেষে তাকে বাজেভাবে ঠকালো। তাই প্রণালীর কাছে মনে হলো, সে যখন 2 বছরেও একটা মানুষকে চিনতে পারল না, তখন তার একবারের দেখায় কিভাবে চিনবে? তার বাবা নিশ্চয়ই তার খারাপ চায় না। সব দিক ভেবে চিনতেই হয়তো সমুদ্রকে চয়েজ করেছে। হয়তো সে মনের দিক থেকে এতটাও খারাপ না যতটা প্রণালী ভাবছে। এমনটা ভেবেই প্রণালী আর এই সম্পর্কটাকে মেনে নিতে কোন অমত জানাচ্ছে। এমনিতেও সে যা হারানোর হারিয়েই ফেলেছে। বেঁচে থাকার ইচ্ছাটাও তার মধ্যে তেমন নেই, না তো ভালো থাকার ইচ্ছা। শান্ত নামক পুরুষটা একদম তাকে ভেতর থেকে গুঁড়িয়ে দিয়েছে। এর থেকে সুন্দর প্রতিশোধ বুঝি আর ছিলই না। প্রণালীর ভাবনার মাঝেই হঠাৎ করে প্রত্যুষ এসে বলে, বর এসে গেছে। বাবা আপিকে নিয়ে যেতে বলেছে। সোহিনী বলে, হ্যাঁ, তুমি যাও। আমি প্রণালীকে নিয়ে যাচ্ছি। মুখোমুখি বসে আছে প্রণালী ও সমুদ্র। কাজী ইতিমধ্যে বিয়ে পড়ানো শুরু করে দিয়েছে। সমুদ্র আর চোখে প্রণালীকে দেখলেও প্রণালীর দৃষ্টি মাটিতে নিবন্ধ। যা দেখে সমুদ্রর মনে হয় মেয়েটা তাকে ইগনোর করছে, যা তার ইগোতে লাগে। সে মনে মনে বলে, একবার শুধু বিয়েটা হোক, তারপর এসব কিছুর শোধ তুলব। কাজী সাহেব বলেন। আব্দুল্লাহ রায়ানের একমাত্র কন্যা রুকাইয়া জাহান প্রণালীর সাথে মোহাম্মদ সজল চৌধুরীর একমাত্র ছেলে মোহাম্মদ সমুদ্র চৌধুরীর বিয়ে 10 লাখ টাকা মোহরানা দ্বারা ধার্য করা হইল। এরপর তিনি প্রণালীকে কবুল বলতে বললে সে কিছু সময় নিয়ে কবুল বলে। সমুদ্র অবশ্য বেশি অপেক্ষা না করেই কবুল বলে। অতঃপর মনে মনে বলে, এবার তোমার জীবনটা আমি কিভাবে হেল বানাই দেখো মিস, সরি আমার মিসেস।
প্রণালীকে বিদায় দিয়ে কান্নায় ভেঙে পড়েন রায়ান সাহেব। প্রত্যুষ তাকে সামলানোর বৃথা চেষ্টা করে। যেখানে তার নিজেরই বোনকে বিদায় দিয়ে একদমই ভালো লাগছিল না। ভীষণ কাঁদছিল সবাই। এদিকে প্রণালী গাড়িতে বসেছিল, তারও ভীষণ কান্না পাচ্ছে কিন্তু সে কাঁদতে পারছে না। কারণ শান্ত নামক ঠকবাজের কাছে ঠকে যাবার পর সে প্রতিজ্ঞা করেছে জীবনে আর কোন পরিস্থিতিতেই চোখের জল ফেলবে না। জীবনে যাই ঘটুক, সেটাকে আর পাত্তা দেবে না। জীবন তাকে যেখানে ভেসে নিয়ে যাবে সেখানেই যাবে। আর সর্বোপরি জীবনে আর কখনো কারো প্রেমে পড়বে না। কারণ ভালোবাসা শব্দটার উপর থেকে তার বিশ্বাস চিরতরে উঠে গেছে। এজন্যই তো এমন একজনকে বিয়ে করেছে যাকে সে ঘৃণা করে। অপ্রিয় হয়েই থাকুক। এমন অপ্রিয় ব্যক্তিরাই বুঝি ভালো। অপ্রিয় ব্যক্তিদের হঠাৎ বদলে যাওয়ার জন্য কাঁদতে হয় না, তাদের ব্যবহারেও কষ্ট পেতে হয় না। প্রণালী প্রতিজ্ঞা করে নিয়েছে একই সুরে প্রেমকে সে আর সুযোগ দেবে না তাকে কাঁদানোর। তাই কখনো ভুলেও কারো প্রেমে পড়বে না। প্রণালীর এসব ভাবনার মধ্যেই সমুদ্র হঠাৎ করে বলে ওঠে, হ্যালো, মাই ওয়াইফ। আমাকে নিজের হাজবেন্ড হিসেবে কেমন লাগছে? প্রণালী এক শব্দেই উত্তর দেয়, জঘন্য। তাহলে বিয়েটা করলে কেন? প্রণালী নিরুত্তর। কথা বলতে তার একদম ভালো লাগছে না। এদিকে সমুদ্র প্রণালীর এমন কুল রিকশন দেখে রেগে যায়। কোথায় সে ভেবেছিল মেয়েটাকে রাগাবে, জব্দ করবে, কিন্তু এখান তো মেয়েটাই নিরুত্তাপ থেকে তাকে রাগিয়ে দিচ্ছে। সমুদ্র প্রণালীকে রাগানোর জন্য বলে, জানো, আমার না একটা গার্লফ্রেন্ড আছে। আর আমি আমার গার্লফ্রেন্ডকেই ভালোবাসি। তোমাকে তো বিয়ে করেছি তো শুধু বাবার কথায়। ভালো। সমুদ্র এবার আরো রেগে যায়। প্রণালীকে বেশ রেগেই বলে, এসব জেনেও তুমি কোন রিয়্যাক্ট করছো না কেন? বাই এনি চান্স তুমিও কি কাউকে ভালোবাসো? সমুদ্রের কথাটা শুনেই প্রণালীর মুখে বিদ্রূপের হাসি ফুটে ওঠে। তাকে হাসতে দেখে সমুদ্র বলে, তুমি হাসছো কেন? ভালোবাসি শব্দটার উপর আমার বিশ্বাস ভরসা কিছুই নেই। আরও ভালো করে বলতে গেলে ভালোবাসা এই শব্দটাকেই আমি প্রচণ্ডরকম ঘৃণা করি। কেন? কেউ ছ্যাঁকা ট্যাকা দিয়েছে নাকি? প্রণালী কিছু বলে না। নিশ্চুপ হয়ে বাইরের দিকে তাকিয়ে থাকে। সমুদ্র বুঝতে পারে এই মেয়েটাকে সে এত সহজে জব্দ করতে পারবে না, তাই সেও চুপ করে যায়। প্রণালী ও সমুদ্রকে বহনকারী গাড়ি এসে পৌঁছে যায় চৌধুরী ম্যানশনের সামনে। সমুদ্র দ্রুত গাড়ি থেকে নামে। নেমেই হন্তদন্ত হয়ে বাড়ির ভেতর ঢুকতে যায়। এদিকে বাড়ির সামনেই বরণ ডালা নিয়ে দাঁড়িয়েছিলেন সাইমা চৌধুরী। তিনি সমুদ্রকে এভাবে একা আসতে দেখে বলেন, তুই এভাবে একা আসছিস কেন? তোর কোন আক্কেল নেই? পিছন থেকে সজল চৌধুরী বলেন, ওই ছেলের আক্কেল আর কবে ছিল? সমুদ্র অপমানিত বোধ করে গমগম চোখে তার বাবার দিকে তাকায়। সজল চৌধুরী রেগে বলেন, আমার দিকে এভাবে তাকিয়ে না থেকে নিজের বউকে নিয়ে এসো, ইডিয়েট কোথাকার। সমুদ্র সমান রাগ দেখিয়ে বলে, তুমি আমাকে বিয়ে করতে বলেছ, আমি বিয়ে করেছি। এখন আর আমার থেকে এর থেকে বেশি কিছু আশা করো না। সমুদ্র, তোমার এত বড় সাহস, তুমি আমার মুখের উপর এভাবে বলছো? হ্যাঁ, বলছি। আমাকে আর ডিস্টার্ব করো না তো। আমি অনেক টায়ার্ড, এখন ঘুমাতে যাব। সমুদ্র চলে যেতে নিতেই সজল চৌধুরী বলে ওঠেন, এভাবে তুমি কোথাও যেতে পারবে না। আমাদের চৌধুরী বাড়ির একটা রীতি আছে। আমাদের বাড়িতে নতুন বর বউকে বরণ করেই ঘরে তোলা হয়, দেখছো না, তোমার ফুপি বরণ ডালা হাতে দাঁড়িয়ে। সমুদ্র নিজের ফুপির দিকে একবার তাকিয়ে বিরক্তি নিয়ে বলে, তাড়াতাড়ি ওই মেয়েকে আসতে বলো। আমি আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারছি না। ওই মেয়ে কি স্ত্রী হয় তোমার? সমুদ্র বিড়বিড় করে বলে, স্ত্রী, মাই ফুট। এর মধ্যে প্রণালী গাড়ি থেকে নেমে সেখানে এসে উপস্থিত হয়। প্রণালীকে দেখে সাইমা চৌধুরী বরণ ডালা নিয়ে এগিয়ে আসেন। দুজনকে পাশাপাশি দেখে মৃদু হেসে বলেন, মাশাল্লাহ, কি সুন্দর মানিয়েছে তোমাদের দুজনকে। একদম রাজজটক। কারো নজর না লাগুক বলেই সাইমা চৌধুরী বরণ করতে উদ্যত হন। এমন সময় হঠাৎ কেউ একজন এসে হঠাৎ করে বরণ ডালাটা উল্টে ফেলে দেয়। উপস্থিত সবাই চমকে ওঠে। সাইমা চৌধুরী হতবাক হয়ে বলে ওঠেন, ভাবি তুমি? পুষ্পা চৌধুরী রাগী দৃষ্টিতে তাকিয়ে আছেন। সজল চৌধুরী এগিয়ে এসে নিজের স্ত্রীকে বলেন, কি করলে এটা তুমি? আর তোমার না 2 দিন পর ফেরার কথা ছিল? পুষ্পা চৌধুরী রেগে যান ভীষণ। কোন কিছু বাদ বিচার না করে সজল চৌধুরীর গালে ঠাস করে তারা চিহ্ন পোপর বসিয়ে দেন। সজল চৌধুরী সবার সামনে এভাবে অপমানিত হয়ে লজ্জায় নুয়ে পড়েন। সাইমা চৌধুরী চিৎকার করে বলেন, ভাবি, এটা কি করলে তুমি? ভাইয়ার গালে হাত তুললে? পুষ্পা চৌধুরী সাইমার উদ্দেশ্য বলেন, তুমি চুপ থাকো।
ভাইয়ের সংসারে নাক গলাতে লজ্জা করে না? দূর হও এখান থেকে। অত পর পুষ্পা চৌধুরী সজল চৌধুরীর সামনে এসে তার শার্টের কলার চেপে ধরে বলেন, আমি আরো 2 দিন পর ফিরলে তোমার খুব সুবিধা হতো তাই না? আমাকে না জানিয়ে আমার ছেলের বিয়ে দিয়ে দিলে। এত সাহস তোমার! সজল চৌধুরী পুষ্পা চৌধুরীকে কিছু বলতে গিয়েও থেমে যান। পুষ্পা চৌধুরী দ্বিগুণ গর্জন দিয়ে বলেন, ভুলে যেও না এই চৌধুরী এন্টারপ্রাইজের সর্বেসর্বা আমি। তুমি আমার অধীনে একজন কর্মচারী মাত্র। কারণ তোমার বাবা এই পুরো চৌধুরী এন্টারপ্রাইজের দায়িত্ব আমার কাঁধে দিয়ে গেছেন। আর তোমার এত বড় সাহস, তুমি আমার ছেলের বিয়ে এভাবে দিলে? হাউ ডেয়ার ইউ! প্রণালী অবাক হয়ে সবকিছু দেখছিল। সে তো বুঝতেই পারছে না তার চোখের সামনে এসব কি হচ্ছে। এদিকে সজল চৌধুরীও চুপ। তার যৌবনে করা একটা ভুলের জন্য তার বাবা তাকে সবকিছু থেকে বঞ্চিত করেছেন। এমনকি সেই কারণেই তিনি নিজের স্ত্রীর বিরোধিতাও করতে চান না। তার কথা মুখ বুজে মেনে নেন। এমনকি তার সব অপমান। কিন্তু কশ্চিনকালেও ভাবেননি তার স্ত্রী তার সাথে এমন কিছু করবে। নিজের ছেলে ছেলের বউ সহ এতগুলো মানুষের সামনে তার গায়ে হাত তুলবে। পুষ্পা চৌধুরী রাগে জলে পুড়ে ছাই হয়ে যাচ্ছেন। তিনি নিজের বান্ধবীর মেয়ে নিজের ছেলের বউ করবেন বলে ভেবেছিলেন। মেয়েটাকে তার বড্ড পছন্দ। অথচ সজল চৌধুরী এভাবে তার সকল পরিকল্পনায় পানি ঢেলে দিলেন। পুষ্পা চৌধুরী ত্রস্ত পায়ে প্রণালীর সামনে গেলেন। এই মেয়েটাকে দেখে এখন তার ভীষণ রাগ হচ্ছে। তিনি চিৎকার করে বলেন, তোমাকে আমি ছেলের বউ হিসেবে মানি না। তুমি যেখান থেকে এসেছো সেখানেই ফিরে যাও। প্রণালী এমনিতেই বিধ্বস্ত ছিল, অনেক ক্লান্ত। তার উপর পুষ্পা চৌধুরীর এমন গলাবাজি সহ্য হলো না, মাথাটা হঠাৎ চক্কর দিয়ে উঠল। সে জ্ঞান হারিয়ে মাটিয়ে লুটিয়ে পড়ার আগেই সমুদ্র ধরে নিল। পুষ্পা চৌধুরী এই দৃশ্য দেখে রেগে গিয়ে বললেন, ছেড়ে দাও এই মেয়েটাকে বাবাই। কিন্তু মম, মেয়েটা তো পড়ে যাবে। আই ডোন্ট কেয়ার বাবাই। আমি যা বলছি তাই করো। নিজের মমের অবাধ্য তো তুমি নও। সমুদ্র নিজের মায়ের কথায় প্রণালীকে ছেড়ে দেয়। বিধায় সে মাটিতে লুটিয়ে পড়ে, সাইমা চৌধুরী এসে প্রণালীকে আগলে নেয়। প্রণালীর ঘুম ভাঙলে সে নিজেকে আবিষ্কার করে একটা নরম বিছানায়, চোখ মেলে তাকিয়ে দেখে সাইমা চৌধুরী তার সামনে বসে আছে। প্রণালী কাচুমাচু হয়ে বলে, আপনি এখানে? সাইমা চৌধুরী আফসোরের সুরে বলেন, এটা আমাদের বাড়ির গেস্ট রুম। ভাবি তোমাকে এখানেই থাকতে বলেছে। তিনি কিছুতেই এই বিয়েটা মানবেন না। তিনি কি এই বিয়ের ব্যাপারে জানতেন না? না। ভাইয়া ভাবিকে না জানিয়ে সব ব্যবস্থা করেছে। যাই হোক, তুমি এখানে বিশ্রাম নাও। আমিও এখানেই আছি। কাল সকাল সকাল চলে যাব। ভাবির এত অপমান সহ্য করা আমার পক্ষে সম্ভব নয়। না জানি তোমাকেও কত অপমান সইতে হবে। ভাইয়ার সবটা বিবেচনা করা দরকার ছিল। ভাইয়া তো জানে ভাবি কেমন। আর ছেলেটাও হয়েছে একদম মায়ের নেওটা। মায়ের কথায় ওঠে আর বসে। প্রণালী কোন প্রতিক্রিয়া দেখালো না এসব কথার। তার এমনিতেও এসবে কিছুই যায় আসে না। সে কারো স্ত্রীর মর্যাদাও চায় না। কে তাকে অপমান করলো সেটাও প্রণালীকে আর ভাবায় না। শান্তর থেকে পাওয়া আঘাত তাকে এতটাই ভেঙে দিয়েছে যে কোন কিছুই আর গায়ে লাগছে না। প্রণালীর মনে হয়, কেউ যদি তার গলা টিপে তারা চিহ্ন রেও ফেলে তাতেও আর তার কিছু যাবে আসবে না। এতটাই অনুভূতিহীন হয়ে পড়েছে মেয়েটা। এজন্যই তো বোধ হয় বলে, ভালোবাসা মানুষকে যেমন গড়তে পারে ঠিক সেই একইভাবে ভেঙে মুচড়ে দিতেও পারে। হঠাৎ করেই গেস্টরুমের দরজায় কেউ ঠকঠক করে আওয়াজ করে। সাইমা চৌধুরী বিরক্ত সুরে প্রণালীকে বলে, তুমি এখানে বসো। আমি দেখছি কে এসেছে। সাইমা চৌধুরী গিয়ে দরজা খুলে দিতেই দেখতে পান সজল চৌধুরীকে। সজল চৌধুরী প্রণালীকে গেস্টরুমে দেখে বলে ওঠেন, ও এখানে কি করছে সাইমা? ওর না আজ বাসর রাত। ওর তো সমুদ্রের সাথে থাকার কথা। সাইমা চৌধুরী বিরক্ত হয়ে বলেন, তোমার কি মনে হয় ভাবি ওদের বাসর হতে দেবে? যেখানে উনি এই বিয়েটাই মানতে পারেননি। এসব বললে তো হবে না সাইমা। ওদের বিয়ে হয়েছে সেটা তো অস্বীকার করা যাবে না। প্রণালী যেহেতু আইনত ও ধর্মমতে সমুদ্রর স্ত্রী তাই ওদের একসাথেই থাকতে হবে। তুই প্রণালীকে নিয়ে আয়। আমি সবটা ম্যানেজ করছি। সাইমা চৌধুরী নিরুপায় হয়ে প্রণালীর কাছে এসে বলেন, তুমি এসো আমার সাথে। দেখি ভাইয়া কি করতে পারে। প্রণালী কোন বাক্য ব্যয় না করে উঠে দাঁড়ায়। সাইমা চৌধুরী তাকে নিয়ে যেতে থাকে। সমুদ্র রুমের সামনে এসে সজল চৌধুরী দরজায় নক করতে থাকেন। সমুদ্র অবশ্য এত তাড়াতাড়ি ঘুমায় না। সে শুয়ে শুয়ে ফোন ঘাঁটছিল। দরজায় নক করার শব্দে বিরক্ত হয়ে বলে, আবে কে রে?
সজল চৌধুরী বলে ওঠেন, আমি তোমার বাবা সমুদ্র। এত রাতে কি চাই তোমার? দরজাটা খোলো, তারপর বলছি। সমুদ্র বিরক্তিতে মুখ দিয়ে চ জাতীয় শব্দ করে উঠে গিয়ে দরজাটা খুলে দেয়। সজল চৌধুরী বলেন, তোমার কোন কাণ্ডজ্ঞান নেই? নতুন বউকে গেস্টরুমে রেখে তুমি এখানে পড়ে পড়ে ঘুমাচ্ছ? তো কি করব? মম স্পষ্ট বলে দিয়েছে এই মেয়ের থেকে যেন আমি ডিস্টেন্স মেইনটেইন করে চলি। আমি তো মমের অবাধ্য হতে পারবো না। সজল চৌধুরী ছেলের কথায় ভীষণ রেগে গিয়ে বলেন, মেয়েটাকে যখন তুমি বিয়ে করেছ তখন ও তোমার দায়িত্ব। তাই নিজের মায়ের কথায় না নেচে ওর দায়িত্বটা বুঝে নাও। প্রণালী মা, তুমি যাও তোমার স্বামীর রুমে প্রবেশ কর, এখন থেকে এই রুমে তোমারও সমান অধিকার। সমুদ্র বলে, না, ও এই রুমে আসবে না। মমের স্পষ্ট নির্দেশও যেন আমার ত্রিসীমানায় না থাকে। সাইমা চৌধুরী বলেন, তুই তোর মায়ের কথা শুনে নিজের স্ত্রীর সাথে অবিচার করতে পারিস না। মেয়েটাকে সজ্ঞানে বিয়ে করেছিস তুই। সমুদ্র এক পলক প্রণালীর দিকে তাকায়। এত কিছু হয়ে গেল তবুও মেয়েটার বিশেষ কোন হেলদোল নেই, চুপচাপ দাঁড়িয়ে আছে নিজের মতো। যেন তার এসবে কিছু যায় আসে না। এসব দেখে তো সমুদ্র ভীষণ চটে গেল। মনে মনে বলল, এ কি মানুষ নাকি রোবট? আর সবার সামনে বলল, আমি এত কিছু জানি না। মম যতক্ষণ না অনুমতি দিচ্ছে ততক্ষণ ওকে আমি এই রুমে থাকতে দিতে পারবো না। আমাকে আর ডিস্টার্ব না করে যাও এখান থেকে। সজল চৌধুরী বলেন, আমি তোমার বাবা, আমার কথাও তোমাকে শুনতে হবে। প্রণালী এই রুমেই থাকবে। এর মাঝেই পুষ্পা চৌধুরী সেখানে চলে আসেন। এসেই সমুদ্রের উদ্দেশ্যে বলে, তোমার বাবা তো ঠিক বলছে বাবাই। ওই মেয়েটাকে তুমি বিয়ে করেছ, তোমার রুমে তো ওর অধিকার আছে। ওকে তোমার রুমে থাকতে দাও। সমুদ্র চৌধুরী নিজের মায়ের দিকে অবাক চোখে তাকিয়ে বলে, মম, তুমি এই কথা বলছো? অথচ তুমিই তো এই মেয়ের থেকে আমায় দূরে থাকতে বলেছিলে। আমি তো তোমার কথা মতোই কাজ করছিলাম। সজল চৌধুরী বলেন, যাক, তাহলে তোমার সুমতি হলো। তখনই সবাইকে চমকে দিয়ে পুষ্পা চৌধুরী বলে ওঠেন, ওই মেয়েটাকে নিজের রুমে থাকতে দিয়ে তুমি আমার রুমে চলে এসো বাবাই। আজ সারা রাত মা ছেলে গল্প করে কাটিয়ে দেই। সাইমা চৌধুরী বলেন, এটা তুমি কি বলছো ভাবি? আজ তোমার ছেলের বাসর রাত আর তুমি ওকে নিজের সাথে নিয়ে যাচ্ছ। পুষ্পা চৌধুরী রাগী গলায় বলেন, তোমাকে না বলেছি আমার সংসারে নাক না গলাতে। নিজের নাক সামলে রাখো, না হলে সেটাকে টে দিতে আমার একটু হাত কাঁপবে না। এমন অপমানে সাইমা চৌধুরী চুপ হয়ে যেতে বাধ্য হন। সজল চৌধুরী অনেক সাহস করে স্ত্রীর মুখের উপর বলেন, তুমি কিন্তু কাজগুলো একদম ঠিক করছো না পুষ্পা। ছেলেটার বিয়ে হয়েছে আর এখনো ওকে আঁচলের তলে রাখতে চাইছো। পুষ্পা চৌধুরী স্পষ্ট স্বরে বলেন, এই বিয়ে আমি মানি না। কারণ এই মেয়েকে আমার পছন্দ নয়। আমি আমার ছেলেকে আঁচলের তলেই রাখব। যেদিন নিজের পছন্দের মেয়েকে ছেলের বউ করে আনব, সেদিন আমি ওর ভার সেই মেয়ের উপর ছেড়ে দেব। তার আগে নয়। এই বলে পুষ্পা চৌধুরী সমুদ্রকে বলেন, বাবাই, তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? চলো আমার রুমে। সমুদ্র মায়ের বাধ্য সন্তানের মতো বলে, তুমি যাও মম, আমি এখনই যাচ্ছি। তাড়াতাড়ি এসো। বলেই পুষ্পা চৌধুরী তার রুমের দিকে পা বাড়ান। তিনি চলে যাবার পর সমুদ্র নিজের বাবার উদ্দেশ্যে বলল, শুনলে তো মম কি বলল? এখন আমাকে যেতে দাও। বলেই সে প্রণালীর দিকে এক পলক তাকিয়েই চলে যায়। এত কিছুর পরেও প্রণালীর কোন হেলদোল নেই। সজল চৌধুরী প্রণালীর কাছে এসে তার মাথায় হাত বুলিয়ে বলেন, কিছু মনে করো না মা। প্রণালী তো আদতে এসব কিছু গায়ে মাখেনি। তাই সে কোন প্রতিক্রিয়াও দেখায় না। সাইমা চৌধুরী বলেন, এভাবে চুপ থাকলে চলবে না, নিজের অধিকারের জন্য লড়াই করতে হবে। প্রণালী তবুও নিশ্চুপ। একটু পর বলে, আমি কোথায় থাকব? সাইমা চৌধুরী বলেন, এটা যেহেতু তোমার স্বামীর রুম তাই এখানেই থাক। ওকে। বলেই প্রণালী সমুদ্রের রুমের বিছানায় গিয়ে শুয়ে পড়ে। এসব লড়াই টড়াইয়ে তার ইন্টারেস্ট নেই। জীবনে এমনিতেও আর কোন কিছুর পরোয়া করে না। এদিকে সাইমা চৌধুরী সজলকে বলেন, তুমি কোন ভুল করলে না তো ভাইয়া? এই মেয়ে কিভাবে ভাবিকে জব্দ করবে? সেটা তো আমিও বুঝতে পারছি না। মেয়েটা তো অনেক প্রতিবাদী ছিল। হঠাৎ এমন চুপ হয়ে গেল কিভাবে? এদিকে প্রণালী ভীষণ ক্লান্ত। শুয়ে পড়তে না পড়তেই ঘুমের দেশে তলিয়ে গেল। প্রণালী সকালে ঘুম থেকে উঠেই এক নতুন নাটকের সাক্ষী হয়। আর এই নতুন নাটকের নাম বৌভাত। প্রণালীর বৌভাতের জন্য বড় করে উৎসব করতে চাইছেন সজল চৌধুরী। কিন্তু সজল চৌধুরীর সাথে ক্রমান্বয়ে তর্ক করে চলেছেন পুষ্পা চৌধুরী।
তিনি যেহেতু এই বিয়েটা মেনে নেননি তাই কোন রিসেপশনও তিনি মেনে নেবেন না। এই নিয়ে পুরো বাড়ি মাথায় উঠেছে। সাইমা চৌধুরী প্রণালীর কাছে এসে বলে, দেখেছ তোমার শাশুড়িকে? কিরকম ডাইনি মহিলা দেখেছ? এনার সামনে একদম ভেজা বিড়াল হয়ে থাকবে না, না হলে কামড়ে শেষ করে দেবে। এনার সাথে সমানে সমানে লড়াই করতে হবে। সেই জন্য তোমায় প্রতিবাদ করতে হবে, বুঝলে? প্রণালী কিছু বলে না। সে এসব কিছুতে একদমই আগ্রহ খুঁজে পাচ্ছে না। তার এই সময় একটু শান্তির দরকার যাতে করে নিজেকে সামলাতে পারে। বদলে ভাগ্যে জুটছে অশান্তি আর অপবাদ, যা তাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। প্রণালী যখন এসব ভাবছিল তখনই সমুদ্র পুষ্পা চৌধুরীকে পাশে টেনে নিয়ে গিয়ে কিছু একটা বলে, যা শুনে আগ্নেয়গিরির মতো লাফানো পুষ্পা চৌধুরী একেবারে শীতল হয়ে যান। ঝগড়া বিবাদ থামিয়ে তিনি আসেন নিজের স্বামীর সামনে। অতঃপর বলেন, তুমি যদি বৌভাত টৌভাত করতে চাও তো করতে পারো, এতে আমার কোন আপত্তি আর নেই। এই বলেই তিনি চলে যান। সজল চৌধুরী হঠাৎ নিজের স্ত্রীর এমন 360 ডিগ্রি বদলে যাওয়া দেখে ভীষণ অবাক হন। তবে স্বস্তিও খুঁজে পান। যাক, তাহলে একবার যখন রাজি হয়েছে তখন আর ঝামেলা করবে না। এই ভেবেই তিনি সব আয়োজন শুরু করতে হাঁকডাক শুরু করেন। সাইমা চৌধুরীকেও বলেন, তুই আমার হাতে হাতে একটু সাহায্য কর। পুষ্পা রাজি হলেও ও আমায় কোন সাহায্য করবে না, তাই তুই এখন আমার একমাত্র ভরসা। তুমি একদম চিন্তা করো না ভাইয়া, আমি তো আছি তোমার সাহায্য করার জন্য। আমি হাতে হাতে তোমার সব কাজে সাহায্য করব। এরপর তিনি প্রণালীর কাছে গিয়ে বলেন, তুমিও তৈরি হয়ে নাও, আমি এখন মেকআপের লোক ডেকে দেব। চৌধুরী বাড়ির বউ বলে কথা, বৌভাতে তো সেরকমই সাজতেন হবে। আর সমুদ্র তুইও তৈরি হয়ে থাকিস, বলেই তিনি চলে যান। সবাই চলে যাবার পর সমুদ্র চৌধুরী প্রণালীর দিকে তাকিয়ে শয়তানি হেসে বলে, আজ আমি এমন চাল দেব যে দেখি তুমি আর কতক্ষণ এমন চুপ করে সব সহ্য করো। আজ তোমার সহ্য ক্ষমতারই পরীক্ষা হবে আমার অপ্রিয় স্ত্রী। বৌভাতের আয়োজনে আজ অবশ্য তেমন কেউ আসেনি, যাদেরকে একদম না বললেই নয় তেমন কজনকেই ডেকেছেন সজল চৌধুরী। রায়ান সাহেব প্রত্যুষকে সাথে নিয়ে এসেছেন। এছাড়াও এসেছেন সৌভিক রায় তার পুরো পরিবারকে নিয়ে। রায়ান সাহেব এসেই নিজের মেয়ে প্রণালীর সাথে দেখা করে নেন। মেয়েকে দেখেই জড়িয়ে ধরেন অতি আদরে। মেয়েটার প্রতি ভীষণ মায়া হচ্ছে। মেয়েটার উপর দিয়ে যে ঝড় বয়ে গেছে তারপর না জানি এখানে নতুন পরিবেশে মানিয়ে নিতে তার কষ্ট হবে। তাই রায়ান সাহেব মেয়েকে প্রশ্ন করেন, তুমি ঠিক আছো তো মা? প্রণালী স্বাভাবিকভাবেই বলে, হুম। আর বেশি কিছু বলে না। মেয়েটা ধীরে ধীরে কেমন যেন অনুভূতি শূন্য হয়ে যাচ্ছে। কোন কিছুতেই কোন রিয়্যাক্ট করছে না। এমন অবস্থায় মেয়েটাকে দেখে তার একদমই ভালো লাগছে না। তিনি চান মেয়েটা আবার আগের মতো হাসিখুশি আর প্রাণোচ্ছল হয়ে উঠুক। তাই তিনি ঠিক করেছেন আজ সমুদ্রর সাথে কথা বলবেন। সমুদ্রকে সব ঘটনা খুলে বলবেন। কারণ তিনি মনে করেন এখন সমুদ্রই পারবে তার মেয়েকে আবার সুস্থ জীবনে ফিরিয়ে আনতে। প্রণালীর সব দুঃখের স্মৃতি মুছে দিয়ে তার মনে নতুন সুখের স্মৃতি তৈরি করতে। তার এই ভাবনার মধ্যেই তিনি দেখতে পেলেন সজল চৌধুরী এগিয়ে আসছেন তার দিকে। সজল চৌধুরীকে একা দেখে রায়ান সাহেব বলেন, আপনি একা যে, বেয়ান সাহেবা কোথায়? বিয়ের অনুষ্ঠানেও ওনাকে দেখলাম না, আজও কি উনি আসবেন না? এই তো আমি এসে গেছি, বলেই হাসি মুখে সেখানে উপস্থিত হন পুষ্পা চৌধুরী। এসে রায়ান সাহেবের সাথে বেশ ভালোভাবেই কথা বলতে থাকেন। হাজার হোক সবার সামনে তো তাকে নিজের ভালোমানুষির অভিনয় করতেই হবে। কারণ এখানে যে তাদের বিজনেসের অনেক পার্টনারও আছে। তাদের সামনে নিজের ইমেজ খারাপ করলে চলবে না, তাতে যে লস। প্রণালী পুষ্পা চৌধুরীর এমন নিখুঁত অভিনয় দেখে অবাক হয়। সবার সামনে কত সুন্দর হেসে হেসে কথা বলছে। রায়ান সাহেবকে তো এমন ভাবে বলছেন যেন সবকিছু স্বাভাবিক। অথচ এই মহিলার কাল যে রূপ সে দেখেছে। কত বড় স্পর্ধা হলে কেউ নিজের স্বামীর গায়ে হাত তোলে। প্রণালী অবশ্য এসবে বেশি মাথা ঘামানোর প্রয়োজন মনে করল না। শান্তর এতদিনের আসল রূপ সে ধরতে পারেনি, সেখানে অন্যরাও যে মুখোশের আড়ালে থাকবে সেটাই স্বাভাবিক। যার যা ইচ্ছা করুক, প্রণালীর তাতে কিছু যায় আসে না। সে তো এখন পুরো মরা মানুষের মতোই আছে, যার শুধু দেহটাই জীবিত, মন একদম মরে গেছে। তাই কোন কিছুই তার উপর বিন্দুমাত্র প্রভাব বিস্তার করতে পারে না। বৌভাত উপলক্ষে আজ একটা পার্টি হোস্ট করা হয়েছে, যেখানে সব কাপলরা ডান্স করছে। এর মধ্যে হঠাৎ করে পুষ্পা চৌধুরী হাতে মাইক নিয়ে সবার উদ্দেশ্যে বলেন, আজ আমাদের এখানে একজন স্পেশাল গেস্ট আসবে।
সে আর কেউ নয়, আমার প্রাণপ্রিয় বান্ধবী টিনার মেয়ে টায়রা। টায়রাকে তো আপনাদের সাথে আর নতুন করে পরিচয় করিয়ে দিতে হবে না। সে একজন ব্রিটিশ বাংলাদেশী, যে ব্রিটেনেই বড় হয়েছে এবং সেখানকার একজন বড় ডান্সার। তো সবাই ওয়েলকাম করুন টায়রাকে। সবার সামনে এসে উপস্থিত হয় টায়রা, তাকে দেখেই সবাই করতালি দেয়। টায়রাকে দেখেই তার দিকে এগিয়ে যায় সমুদ্র। তারপর বলে, চলো আমার সাথে ডান্স করো। এদিকে সজল চৌধুরী ও সাইমা চৌধুরী দুজনেই অবাক টায়রাকে দেখে। সাইমা চৌধুরী নিজের ভাইকে বলেন, এই টায়রা পায়রা হঠাৎ কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলো ভাইয়া? এইটা সেই মেয়েটা না, যার সাথে ভাবি সমুদ্রর বিয়ে দিতে চেয়েছিল? হুম, এটাই তো সেই মেয়ে। কিন্তু এ এখানে কি করছে সেটাই তো আমি বুঝতে পারছি না। টায়রা সমুদ্রকে বলে, হাই সমুদ্র বেব, কেমন আছো? আমাকে না বলে এভাবে বিয়ে করে নিলে। আর আমি তোমার আশায় কত সুদর্শন যুবককে রিজেক্ট করলাম। এখন আমার কি হবে? চিন্তা করো না টায়রা সুইটহার্ট। সবকিছু ঠিকঠাক থাকলে তুমি অবশ্যই আমাকে পাবে। আগে আমাকে নিজের রিভেঞ্জটা পুরো করতে দাও। এরপর দুজনেই কাপল ডান্স করে। জানিয়ে অনেকে অনেক কথা বলে, রায়ান সাহেব, প্রত্যুষ, সৌভিক রায় সবাই হতবাক। দুজন ভীষণ ঘনিষ্ঠভাবে ডান্স করছিল। পুষ্পা চৌধুরী ভীষণ খুশি। এই জন্যই তো তিনি বৌভাতের জন্য রাজি হয়েছিলেন। এখন তার আনন্দে নাচতে ইচ্ছা করছে। সবই তো সমুদ্রের বুদ্ধি। সমুদ্র টায়রার সাথে ডান্স করতে করতে আর চোখে প্রণালীকে দেখে। সমুদ্র চৌধুরী ভেবেছিল সবার সামনে এভাবে অন্য রমণীর হাত ধরে ডান্স করলে মেয়েটা নিশ্চয়ই রিয়্যাক্ট করবে। কিন্তু এখনো একদম চুপ। দেখে মনে হচ্ছে কোন কিছুতে ওর বিন্দুমাত্র কোন প্রভাব পড়ছে না। আর আসলেও প্রণালী সবকিছু স্বাভাবিকভাবেই নিচ্ছে। সমুদ্রের প্রতি তার আলাদা কোন টানি নেই। তাই সে কার সাথে নাচল এটা নিয়ে বিন্দুমাত্র বিচলিত নয়, এই জিনিসটা সমুদ্রকে রাগিয়ে দিল। এই মেয়েটাকে সে কোনোভাবেই জব্দ করতে পারছে না। রেগে ডান্স থামিয়ে টায়রাকে একা রেখে নিজের রুমে চলে গেল সমুদ্র। সমুদ্র রেগে গিয়ে নিজের ঘরে এসে বসে থাকে। কোনোভাবেই প্রণালীকে শায়েস্তা করতে না পেরে ভীষণ রেগে আছে সে। সমুদ্র নিজের কপাল চাপড়ে বলে, মেয়েটার মধ্যে কি আছে? ওর কোন ফিলিংস হয় কি না? এত কিছুর পরেও কেউ কিভাবে এত স্বাভাবিক থাকতে পারে? ওকে জব্দ করতে গিয়ে আমি তো নিজেই জব্দ হয়ে বসে আছি। সমুদ্রের এমন ভাবনার মাঝে কেউ তার দরজায় নক করে। সমুদ্র বলে, কে? তখনই রায়ান সাহেব বলে ওঠেন, আমি, সমুদ্র। তোমার রায়ান আঙ্কেল। তোমার সাথে কিছু কথা বলতে চাই। ওহ, আঙ্কেল আপনি ভেতরে আসুন। রায়ান সাহেব ভেতরে এসে সমুদ্রকে বলল, কি ব্যাপার? তুমি হঠাৎ করে সবার মাঝ থেকে চলে এল? না, মানে, দেখো সমুদ্র, এখন তোমার সাথে আমার মেয়ের ভাগ্য জড়িয়ে গেছে। তাই আমি তো তোমাকে অবহেলা করতে পারি না। আমি জানি, হয়তো প্রণালীকে নিয়ে তোমায় অনেক সমস্যা পোহাতে হচ্ছে। কারণ প্রণালী এখন অন্য 5টা মেয়ের মতো স্বাভাবিক অবস্থায় নেই। আজ ওকে দেখে আমি নিজেই এটা খুব ভালোভাবে বুঝতে পেরেছি। সমুদ্র কিছুই বলে না। আরও ভালো করে বলতে গেলে বলার মতো কিছুই খুঁজে পায় না। এর মধ্যে রায়ান সাহেব বলেন, আমার মেয়েটা এমন ছিল না। হঠাৎ করেই ওর জীবনে আসা কিছু ধাক্কা ওকে এভাবে বদলে দিয়েছে বাবা। তুমি একটু ওর সাথে মানিয়ে নিও। সমুদ্রর কৌতূহল বাড়ে। সে তো আগে থেকেই প্রণালীর এমন ব্যবহারের কারণ জানার চেষ্টা করছিল। আর এখন রায়ান সাহেবের কথা শুনে তার এই আগ্রহ বাড়ল আরও বেশি। তাই সে বলে উঠল, কি হয়েছে প্রণালীর সাথে যে ও এমন ব্যবহার করছে? রায়ান সাহেব দীর্ঘ শ্বাস ফেলে বলেন, আমি তোমার থেকে কিছুই লুকাতে চাই না বাবা। আমি তোমাকে সব খুলে বলছি। এই বলে তিনি সমুদ্রকে শান্তর ব্যাপারে, শান্ত প্রণালীর সাথে কি করেছে এবং কি পরিস্থিতিতে প্রণালী বিয়েতে রাজি হয়েছে সব বলেন। সব শুনে সমুদ্র বাকরুদ্ধ হয়ে যায়। সে বুঝতে পারে প্রণালীর উপর দিয়ে অনেক ঝড় বয়ে গেছে তাই সে এমন শক্ত হয়ে গেছে। সমুদ্র যখন নিজের ভাবনায় মশগুল ছিল তখনই রায়ান সাহেব তার হাত শক্ত করে ধরে বলে, আমার মেয়েটা অনেক কষ্ট সহ্য করেছে বাবা। আমি জানি ওর সাথে মানিয়ে নিতে এখন তোমার অনেক অসুবিধা হবে। আমি বাবা হিসেবে এই জন্য তোমার কাছে ক্ষমা চাইছি। কিন্তু তোমার কাছে একটাই অনুরোধ, আমার মেয়ের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করো। ও কিন্তু মোটেই খারাপ মেয়ে নয়। এখন যেমন চুপচাপ আর নির্লিপ্ততা দেখছো ও কিন্তু ঠিক এর বিপরীত স্বভাবের। সমুদ্র চৌধুরী বলে, আপনি চিন্তা করবেন না। আমি আপনার মেয়ের খেয়াল রাখব। মুখে এই কথা বললেও মনে মনে সে বলে, প্রণালীকে স্বাভাবিক করতে হবেই। আমার প্রতিশোধ নেওয়া যে এখনো বাকি।
তবে প্রতিশোধের কথা বললেও সমুদ্রের মন যে প্রণালীর প্রতি একটু বলেও ফুটবল হয়ে গেছে সেটা সে নিজেও বুঝতে পারছে। তবে এই দুর্বলতাকে প্রশ্রয় দিতে চায় না সমুদ্র। সে ভাবছিল সবই হয়তো ইমোশন। হঠাৎ করে প্রণালীর দুঃখের কথা শুনে হয়তো তার প্রতি মায়া তৈরি হয়েছে। যেমনটা স্বাভাবিক। বাড়ির একটা কুকুর বেড়ালের প্রতিও এমন মায়া হয়। এই ভাবনা থেকেই সমুদ্র ভাবল এটা স্বাভাবিক। কিন্তু আসলেই কি তাই? তার উত্তর তো সামনে পরিষ্কার হবে। প্রণালী সবাইকে নিজের হাতে খাবার খেতে দিচ্ছিল। এটাই নাকি চৌধুরী বাড়ির নিয়ম। যদিও রান্না বাইরের লোকই করেছে। অতিথিরা সবাই খাওয়া দাওয়া শেষে বিদায় নেয়। রায়ান সাহেবও প্রত্যুষকে নিয়ে চলে যান। আর এরপরই পুষ্পা চৌধুরী সুযোগ পেয়ে যান নিজের আসল রূপ দেখানোর। এই জন্যই তো তিনি সমুদ্রকে বলেন, বাবাই তুমি খাওয়া দাওয়া শেষ করে টায়রাকে নিয়ে একটু বাইরে ঘুরতে যাও। মেয়েটা কতদিন পর দেশে ফিরল। দেশটা একটু ঘুরে দেখুক। সজল চৌধুরী বলেন, এসব তুমি কি বলছো? তোমার ছেলের সবে সবে বিয়ে হয়েছে। আর ও কিনা নিজের বউকে ফেলে অন্য একটা মেয়েকে নিয়ে ঘুরতে যাবে। এটা কোন আঙ্কেলে বলছো তুমি? তোমার কি কোন সেন্স নেই? তোমার কোন কথা আমি শুনতে চাইনি, তুমি নিজের মতো খাও। আমার বা আমার ছেলের ব্যাপারে নাক গলানোর অধিকার আমি তোমাকে দেইনি। সাইমা চৌধুরী বলে ওঠেন, ভাবি, তুমি কিন্তু এটা ঠিক করছো না। সবার সামনে ভাইয়াকে এভাবে বলার অধিকারও কিন্তু তোমার নেই। তুমি নিজের সীমার মধ্যেই থাকো। অনুষ্ঠান তো মিটে গেছে। তাহলে তুমি এখানে পড়ে আছো কেন? যাও নিজের বাসায় যাও। সাইমা চৌধুরী অপমানিত বোধ করেন। তবুও বলেন, এটা আমার বাবার বাড়ি। এখানে আমি যতদিন ইচ্ছা থাকব। পুষ্পা চৌধুরী বাঁকা হেসে বলেন, কিন্তু এই বাড়িটা তো আমার নামে। তাই এখানে থাকতে চাইলে তোমার আমার কথা শুনে চলতে হবে। সাইমা চৌধুরী একদম চুপ হয়ে যান। খাওয়া শেষ করে সমুদ্র টায়রাকে বলে, চলো আমরা ঘুরতে যাই। টায়রাও বিনা বাক্যে রাজি হয়। প্রণালীর পাথরের মতোই দাঁড়িয়েছিল। সমুদ্র প্রণালীর দিকে তাকিয়ে মনে মনে বলে, দেখি, তুমি কতদিন এমন সহ্য করে চলতে পারো। একদিন না একদিন তোমায় রিয়্যাক্ট করতেই হবে। রাতে বাসায় ফিরে সমুদ্র প্রথমে নিজের রুমে ঢো মারে। সে দেখে প্রণালী তার রুমেই শুয়ে আছে। সমুদ্র রুমে প্রবেশ করে প্রণালীকে বলে, তুমি এই রুমে কি করছো? এটা আমার রুম। বেরিয়ে যাও এখান থেকে। প্রণালী কোন কথা না বলে উঠে বসে। তারপর রুম থেকে বেরিয়ে যেতে উদ্যত হয়। প্রণালী রুম থেকে বেরোতে যাবে এমন সময় সমুদ্র তাকে আটকে দিয়ে বলে, এমন কেন তুমি? তোমাকে আমি বললাম আর তুমি বেরিয়ে যাচ্ছ। একটু প্রতিবাদ তো করতে পারো। নিজের অধিকার আদায়ের চেষ্টা তো করতে হবে। প্রণালী স্বাভাবিক থেকেই উত্তর দেয়, যা আমার নয়, তার উপর আমি অধিকার দেখাই না। প্রণালীর এই কথা ভীষণ হার্ট করে সমুদ্রকে। সে প্রণালীর হাত ছেড়ে না দিয়ে প্রণালীকে নিজের আরও কাছে নেয়। প্রণালী প্রথমে একটু অবাক হয়ে গেলেও নিজেকে সামলে নেয়। এক ঝটকা দিয়ে সমুদ্রকে দূরে সরিয়ে দেয়। তারপর একদম স্বাভাবিকভাবে রুম থেকে চলে যাবার চেষ্টা করে যেন কিছু হয়নি। কিন্তু এতে করে সমুদ্র আরও রেগে গিয়ে আবার প্রণালীকে নিজের কাছে টেনে নেয়। প্রণালী থমথমে গলায় বলে, ছাড়ুন আমায়। সমুদ্র বলে, না, ছাড়ব না। আজ তোমায় আমার প্রশ্নের উত্তর দিতে হবে। এমন পাথরের মতো হয়ে আছো কেন তুমি? কেন কিছুতেই আমি তোমায় জব্দ করতে পারি না? তোমার মধ্যে কি কোন ফিলিংস নেই? না, নেই। প্রণালীর স্পষ্ট উত্তর। আমাকে অন্য কোন মেয়ের সাথে দেখলে তোমার কষ্ট হয় না? না, হয় না। নিজেকে তুমি আমার স্ত্রী বলে মানো না? না, মানি না। প্রণালীর সব কথা যেন সমুদ্রর গালে এক একটা থাপ্পড়ের মতো লাগে। সমুদ্র চৌধুরী, যে নিজের সৌন্দর্য আর বংশ পরিচয়, ধন সম্পদ নিয়ে সবসময় অহংকার করেছে। যার সাথে কথা বলার জন্য সব মেয়েরা উৎসুক থাকে তাকে কিনা এই মেয়েটা ঘোল খাওয়াচ্ছে। তাকে বিন্দুমাত্র পাত্তা দিচ্ছে না। এটা তার হজম হয় না। সমুদ্র প্রণালীর আরও কাছে যেতে চাইছিল এমন সময় পুষ্পা চৌধুরী সেখানে উপস্থিত হন। এসেই দুজনকে এত কাছাকাছি দেখে রেগে যান। চিৎকার করে বলেন, বাবাই! কি করছো তুমি? এই মেয়ের থেকে দূরে সরে আসো। হঠাৎ মায়ের গলা শুনে সমুদ্র ছিটকে সরে আসে। প্রণালী পড়ে যেতে গিয়ে নিজেকে সামলে নেয়। পুষ্পা চৌধুরী সমুদ্রের কাছে এসে বলেন, বাবাই, তুমি এই মেয়েটার এত কাছে ছিলে কেন? যাও আমার রুমে যাও। সমুদ্র মায়ের বাধ্য সন্তানের মতো তার কথায় চলে যায়। সে যাওয়ার পর পুষ্পা চৌধুরী প্রণালীকে বলেন, একদম আমার বাবাইয়ের কাছে আসার চেষ্টা করবে না।
তোমার উদ্দেশ্য আমি বুঝি না ভেবেছ, নিজের রূপ দিয়ে ছলাকলা করে আমার বাবাইকে ভোলাতে চাইছ। এভাবে তুমি আমার বাবাইকে পাবে না। আমার বাবাই আমাকে অনেক ভালোবাসে। আমি না বলা পর্যন্ত ও তোমায় ছুঁয়েও দেখবে না। তুমি আমার থেকে আমার বাবাইকে কেড়ে নেওয়ার বৃথা চেষ্টা করো না। তুমি কিছুতেই বাবাইকে আমার থেকে কেড়ে নিতে পারবে না। এই বলে পুষ্পা চৌধুরী চলে যান। প্রণালী চুপচাপ, স্থিরভাবে চলে যায় গেস্টরুমে। সজল চৌধুরী আর সাইমা চৌধুরী দুজনেই বসে সমুদ্র ও প্রণালীর ব্যাপারে কি করা যায় সেই নিয়ে আলোচনা করছিল। সজল চৌধুরী বলেন, আমার মনে হয় পুষ্পা যতদিন থাকবে ততদিন কিছুতেই প্রণালী আর সমুদ্রকে কাছাকাছি আসতে দিবে না। সাইমা চৌধুরী নিজের ভাইয়ের সাথে সহমত প্রকাশ করে বলে, তুমি একদম ঠিক বলেছ ভাইয়া। ভাবি তো চীনে জোকের মতো ওদের পেছনে পড়ে আছে। আর প্রণালীও কেমন যেন নির্জীব থাকে সব সময়। হয়তো ভাবিকে সামলানো ওর দ্বারা সম্ভব নয়। সজল চৌধুরী উদ্বিগ্ন স্বরে বলে ওঠেন, তাহলে কি করা যায় বলতো? কিভাবে আমি সমুদ্র আর প্রণালীকে কাছাকাছি আনবো বল? কিভাবে আমি পুষ্পার নজরের বাইরে থেকে এমনটা করতে পারবো? সাইমা চৌধুরী কিছুটা ভেবে বলেন, আমার মনে হয় না ভাবির চোখের সামনে এমন কিছু সম্ভব। তবে হ্যাঁ, তুমি যদি ওদেরকে দূরে কোথাও পাঠিয়ে দাও ভাবির নজর এড়িয়ে, তাহলে ওদের কাছাকাছি আসা সম্ভব হবে। হাজার হোক, ওরা বিয়ে করেছে। বিয়ে শব্দটা দুই শব্দের হলেও এর গাম্ভীর্য অনেক। এই দেখো না, আমার স্বামী আমার থেকে 10 বছরের বড় ছিল জন্য আমি তো বিয়েতে রাজিই ছিলাম না। তোমরা এক প্রকার ধরে বেঁধে আমাদের বিয়েটা দিয়েছিলে। আর এখন সেই স্বামীকেই আমি চোখে হারাই। বিয়ে হলো এমনই একটা সম্পর্ক যেটায় বাধা পড়ার পর স্বামী স্ত্রীর একে অপরের প্রতি অনুভূতি এমনিতেই তৈরি হয়ে যায়। শুধু তাদের কিছু স্পেস দরকার। সজল চৌধুরী ভেবে বলেন, তাহলে আমি একটা কাজ করি। ওদেরকে হানিমুনে পাঠিয়ে দেই, তাহলে কাজ হতে পারে? কি বলিস তুই? সেটা তো ঠিক আছে। কিন্তু সবটাই করতে ভাবির নজর এড়িয়ে। কারণ ভাবি যদি একবার ওদের হানিমুনের কথা জানতে পারে তাহলে দেখবা সেখানেও বাগড়া দিতে চলে যাবে। এটা তুই একদম ঠিক বলেছিস। তবে চিন্তা করিস না। এবার আমি এমন প্ল্যান করব যে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। পুষ্পা চৌধুরী নিজের ঘরে বসে বসে নিজের কিছু গহনা আর শাড়ি দেখছিলেন। এমন সময় টায়রা তার রুমে এসে বলে, আন্টি, আপনি ডেকেছিলেন আমায়? পুষ্পা চৌধুরী এক গাল হেসে বলে, আরে টায়রা, এসো এসো আমার পাশে বসো। টায়রা পুষ্পা চৌধুরীর পাশে বসে তার সাথে শাড়ি আর গহনাগুলো দেখছিল। হঠাৎ একটা ডায়মন্ড নেকলেস তার পছন্দ হয়ে যাওয়ায় সে সেটা তুলে নিয়ে বলে, ওয়াও, এটা কত সুন্দর। তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ, আন্টি, ভীষণ পছন্দ হয়েছে। তাহলে তুমি এটা নিজের কাছে রেখে দাও। সত্যি? আমি এটা নিজের কাছে রাখবো? হ্যাঁ, রাখো। এমনিতেই এই সব শাড়ি গহনা আমি তো নিজের ছেলের বউয়ের জন্যই রেখে দিয়েছিলাম। কিন্তু তোমার আঙ্কেল যে এমন গেম খেলবে সেটা তো আমি জানতাম না। কিছুক্ষণ থেমে পুনরায় বলেন, কিন্তু তুমি কোন চিন্তা করো না টায়রা। আমার সমুদ্রর বউ তো শুধু তুমিই হবে। ওই মেয়েটাকে আমি এমন ভাবে অপদস্থ আর টর্চার করব যে আর দুদিনও এই বাড়িতে টিকতে পারবে না। টায়রা বলে, তুমি শুধু শুধু একা কেন কষ্ট করতে যাবে আন্টি? ওই মেয়ের দায়িত্ব তুমি আমার উপর ছেড়ে দাও। ওই মেয়েকে আমি এমন শিক্ষা দেব যে বুঝবে টায়রার জিনিসে নজর দেওয়ার ফল কত ভয়াবহ হতে পারে। এই বলেই একটা বিশ্রী রকমের হাসি দেয় টায়রা। প্রণালীর ভীষণ মাথা ব্যথা করছিল। তাই সে গেস্টরুম থেকে বের হয়ে নিচে এসে কিচেনে ঢুকে নিজের জন্য কফি বানাচ্ছিল। টায়রা কিচেনে প্রণালীকে দেখে তার কাছে যায়। প্রণালী টায়রাকে দেখেও না দেখার ভান করে থাকে। টায়রা প্রণালীকে শুনিয়ে শুনিয়ে বলতে থাকে, কি নির্লজ্জ মেয়ে তুমি। সমুদ্রর মতো একটা রিচ, হ্যান্ডসাম ছেলে দেখে নাচতে নাচতে তার গলায় ঝুলে পড়লে। তোমার কি একটুও সেলফ রেসপেক্ট নেই? এত অপমানিত হয়ে এখানে পড়ে আছো কেন? প্রণালী টায়রার কথায় কোন প্রতিক্রিয়া না দেখিয়ে নিজের কাজ করে যেতে থাকে। এতে টায়রা রেগে গিয়ে প্রণালীকে বলে, এত ইগো কিসের তোমার? এত ইগো কেন? সমুদ্র ফ্রিজ থেকে ঠান্ডা পানি নিতে কিচেনে এসেছিল। সেও এসে টায়রার কথা শুনে তার সাথ দিয়ে বলে, এই মেয়েটার শুধু ইগোই আছে আর কিছু নেই। আসলে খুব বড় ছ্যাঁকা খেয়েছে তো। তাই এমন হয়ে গেছে। জানো, মেয়েটাকে একটা ছেলে ভীষণ বাজে ভাবে ধোঁকা দিয়েছে। অবশ্য ওর মতো মেয়ে এটাই ডিজার্ভ করে। কেই বা ওর সাথে সংসার করতে চাইবে। ইভেন আমিও তো খুব শীঘ্রই ওকে ডিভোর্স দেব। আর তোমাকে বিয়ে করে নেব। সমুদ্র কথাগুলো প্রণালীকে জ্বালানোর জন্য বলেছিল। কিন্তু প্রণালী কারো কথায় কোন পাত্তা না দিয়ে কানে হেডফোন গুজে গান শুনতে থাকে।
টায়রা গিয়ে প্রণালীর কান থেকে হেডফোন খুলে বলে, এই কথা শুনছ না কেন? তোমার মা কি তোমায় কোন শিক্ষা দেয়নি? নিজের মায়ের নামে এমন কথা মেনে নিতে পারল না প্রণালী। এটা তার দুর্বলতার জায়গা। তাই অনেকদিন পর নিজের আসল খোলসে আসল গরম কফি সম্পূর্ণ ঢেলে দিল টায়রার হাতে। টায়রা যন্ত্রণায় ওমাগো বলে চিৎকার করে উঠল। প্রণালী বলল, ভবিষ্যতে আমার মায়ের সম্পর্কে কোন খারাপ কথা বলার আগে এই কথাটা মনে রেখো। টায়রা গরম চোখে দেখতে থাকে প্রণালীকে। সমুদ্র টায়রাকে বলে, ইস, হাতের কি অবস্থা, তাড়াতাড়ি পানি দাও হাতে। কিন্তু প্রণালীকে সে কিছুই বলে না ব্যাপারটা নিয়ে। টায়রা রেগে গিয়ে বলে, তুমি ওই মেয়েটাকে কেন কিছু বলছো না? দাঁড়াও, আমি আন্টিকে গিয়ে সব বলছি, তারপর দেখো কি হয়। এই বলে টায়রা কাঁদতে কাঁদতে চলে যায়। সমুদ্র প্রণালীকে বলে, কাজটা তুমি ঠিক করলে না। এখন দেখো টায়রা মমকে গিয়ে কি বলে। মম কিন্তু টায়রাকে অনেক ভালোবাসে, তোমাকে ছেড়ে কথা বলবে না। প্রণালী বলে, আমি আপনার মতো আপনার মমকে ভয় পাই না, তাই আমার মধ্যে কোন ভয় নেই। এর মধ্যে টায়রা পুষ্পা চৌধুরীকে ডেকে নিয়ে আসে। পুষ্পা চৌধুরীকে এনেই বলতে শুরু করে, দেখো আন্টি, এই মেয়েটা আমার হাতে গরম কফি ঢেলে কি অবস্থা করেছে, তুমি এর বিচার করো। পুষ্পা চৌধুরী প্রণালীর দিকে এগিয়ে এসে বলেন, এত বড় সাহস তুমি পাও কোথায়? বলেই প্রণালীর গায়ে হাত তুলতে যান। প্রণালী পুষ্পা চৌধুরীর হাতটা শক্ত করে ধরে বলে, ভুলেও এই কাজটা করবেন না। আমি এতদিন মুখ বুজে সবটা সহ্য করেছি, তার মানে এই নয় আমি ফুটবল। আমি একজন আইনের স্টুডেন্ট। বাড়ির বউয়ের গায়ের হাত তোলার কি শাস্তি হয় জানেন? আপনাকে আমি ডোমেস্টিক ভায়োলেন্সের কেসে জেলের ভাত খাওয়াবো যদি দ্বিতীয়বার এই স্পর্ধা দেখান। সমুদ্র চেঁচিয়ে বলে ওঠে, তোমার এত বড় সাহস, তুমি আমার মায়ের সাথে এমন ব্যবহার করছো? প্রণালী আরো জোরে চেঁচিয়ে বলে, এই মমের চামচা, চুপ থাকো। সমুদ্র হতবাক হয়ে যায়, সাথে একটু স্বস্তিও পায় যে মেয়েটা আবার আগের রূপে ফিরছে। এদিকে দরজায় দাঁড়িয়ে সব ঘটনা দেখলেন সাইমা চৌধুরী আর সজল চৌধুরী। সজল চৌধুরী সাইমা চৌধুরীকে বলেন, দেখলি তো, বলেছিলাম না এই মেয়েই পারবে পুষ্পাকে জব্দ করতে। তাই তো দেখছি ভাইয়া, তুমি একদম ঠিক মেয়েই বাছাই করেছ। এবার খেলা জমবে। প্রণালী নিজের ঘরে এসে কাপড় চোপড় গোছাচ্ছে। বেশ অনেক হয়েছে, সে আর এসব সহ্য করতে পারছে না, তাই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে আজই সে এই বাড়ি ছেড়ে আবার নিজের বাবার কাছে ফিরে যাবে। এই জন্য সে তৈরি হয়ে নিচ্ছিল। সাইমা চৌধুরী প্রণালীর রুমে এসে তাকে এভাবে তৈরি হতে দেখে অবাক হয়ে যান। প্রণালীর কাছে এসে জিজ্ঞেস করেন, মা, তুমি হঠাৎ রেডি হচ্ছ কেন? আবার ব্যাগপত্রও গুছিয়ে রাখছ, কোথাও কি যাবে? প্রণালী একটা দীর্ঘ শ্বাস ফেলে বলে, হ্যাঁ আন্টি, আমি এখান থেকে আমার বাড়িতে ফিরে যাব। সাইমা চৌধুরীর মুখ কালো হয়ে যায়। এই মেয়েই তো এখন তাদের আশা ভরসা। তারা তো স্বপ্ন দেখছে এই মেয়েই পুষ্পা চৌধুরীকে টাইট দেবে। কিন্তু এই মেয়ে এভাবে চলে গেলে তো তাদের সব আশা শেষ হয়ে যাবে। তাই সাইমা চৌধুরী বলে ওঠেন, তুমি এই বাড়ি থেকে কোথাও যেও না প্রণালী। এটা তোমার বাড়ি, তোমাকে তো এখানেই থাকতে হবে। বিয়ের পর শ্বশুর বাড়ি যে মেয়ের সব, শ্বশুর বাড়িতে টিকে থাকতে হবে, সেটা মাটি কামড়ে হলেও। প্রণালী স্পষ্ট গলায় বলে, সরি, আমি এসব পুরানো দিনের ধ্যান ধারণায় বিশ্বাসী নই। আমি এত লড়াই ঝগড়া করার মুডে নই। আর আমি চাই না আমার জন্য এই বাড়িতে ফার্দার আর কোন ঝামেলা হোক। আমি এমনিতেই অনেক ঝামেলার মাঝে আছি। আমি চাই না আমার ঝামেলা আরও বাড়ুক। আমার একটা শান্তিপূর্ণ জীবনের ভীষণ দরকার। এমন সময় সজল চৌধুরী এসে বলেন, আমি বুঝতে পারছি তুমি এখানে অতিষ্ঠ হয়ে উঠছ। তবে এখন তোমায় একটু সহ্য করতেই হবে। এটুকু সহ্য করেই দেখো, জীবনে অনেক সুখী হবে। আমি পারবো না আঙ্কেল, আমার আর সেই সহ্য ক্ষমতা নেই। ঠিক আছে, তোমায় কিছু সহ্য করতে হবে। তোমার শান্তি চাই তো, আমি তোমার শান্তির ব্যবস্থা করছি। তবে তোমায় আর বাপের বাড়ি যেতে হবে না। তুমি যাবে অন্য কোথাও। অন্য কোথাও মানে কোথায়? হানিমুনে? কি? আমার উপর বিশ্বাস রাখো প্রণালী, আমি সব ঠিক করে দেব। কাপড় চোপড় গুছিয়ে ভালোই করেছ। আজ রাতেই তোমরা বেরিয়ে পড়বে। কিন্তু? কোন কিন্তু নয়? সাইমা, তুই প্রণালীকে সামলা, আমি ওদিকটা ম্যানেজ করি। পুষ্পা চৌধুরী টায়রার হাতে বার্নাল লাগাতে লাগাতে বলেন, খুব লাগছে তাই না? ইস, ফোসকা পড়ে গেছে। ওই মেয়েটার সাহস দেখে আমি তো অবাক হয়ে যাচ্ছি। প্রথমে কি সুন্দর ভেজা বিড়াল হয়ে থাকতো, আর সুযোগ পেতেই নিজের আসল রূপ দেখিয়ে দিল। আমাকে পুলিশের ভয় দেখাচ্ছে।
ও এখনো পুষ্পা চৌধুরীকে চিনেনি। ওর আমি এমন অবস্থা করব যে। টায়রা প্রতিশোধের আগুনে জ্বলছিল, সে বলে, আপনি চিন্তা করবেন না আন্টি। ওই মেয়ের আমি এমন ব্যবস্থা করব যে ও ভাবতেই পারছে না। কিন্তু তার আগে আমাকে সমুদ্রকে নিজের করে নিতে হবে। আপনি প্লিজ এমন কোন ব্যবস্থা করুন যাতে আমি সমুদ্রকে নিজের করে পাই। পুষ্পা চৌধুরী বলেন, আগে ওই মেয়েকে তাড়াতে হবে। না, আন্টি। আমি চাই ওর চোখের সামনে ওর বরের সাথে একান্ত সময় কাটারা চিহ্নটাতে। এভাবে ওকে ওর অবস্থানটা বুঝিয়ে দিতে চাই। তুমি এমনটা চাইলে তাই হবে। বাবাইকে আমি বলে দেব তোমার সাথে একান্ত সময় কাটাতে। বাবাই তোমাকে ভালোবাসে। তাই ও নারাজ হবে না। টায়রা কিছু একটা ভেবে বলে, আমার মনে হয় না সমুদ্র আমায় ভালোবাসে বলে। যদি ও সত্যি আমায় ভালোবাসতো তাহলে যখন ওই মেয়েটা যখন আমার হাতে গরম কফি ঢেলে দিল তখন প্রতিবাদ করত, ও তো এমন কিছুই করল না। কেমন নীরব দর্শকের মতো সবকিছু দেখে গেল। পুষ্পা চৌধুরী গর্জে উঠে বললেন, বাবাই আমার ছেলে। আমার কথাই ওর কাছে শেষ কথা। আমি যদি ওকে বলি তোমাকে ভালোবাসতে হবে তাহলে ওকে তোমাকেই ভালোবাসতে হবে। আমার কথার অবাধ্য ও হতে পারবে না। পুষ্পা চৌধুরীর কথায় টায়রা ভীষণ খুশি হয়। অতঃপর মনে মনে প্রণালীর উদ্দেশ্যে বলে, এবার দেখো মেয়ে, তোমার আমি কি অবস্থা করি। এই বলে সে পুষ্পা চৌধুরীকে বলে, আন্টি আপনি একটু সমুদ্রকে ডেকে পাঠান। প্রমাণ করিয়ে দিন যে আপনার কথায় ও আমায় ভালোবাসবে। পুষ্পা চৌধুরী সমুদ্রকে ডেকে পাঠান। সমুদ্র আসতেই তিনি বলেন, বাবাই, তুমি তো আমার সব কথা শোনো। আমি যদি কিছু বলতে বলি বলবে। হ্যাঁ, মম। তুমি যা বলবে আমি তাই করব। তাহলে এক্ষুনি আমার সামনে এই গোলাপ ফুলটা দিয়ে টায়রাকে প্রপোজ করো। সমুদ্র হোঁচকচিয়ে যায়। আসলে তো তার মনে টায়রার জন্য কোন ফিলিংস নেই। সে তো শুধু প্রণালীকে জ্বালানোর জন্য টায়রাকে ব্যবহার করছে। পুষ্পা চৌধুরী সমুদ্রকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে বলেন, কি হলো চুপ করে দাঁড়িয়ে আছো কেন? আমি যা বলছি করো। সমুদ্র এক পলক টায়রার দিকে তাকায়, ফুলটা হাতে নিয়ে টায়রার দিকে বাড়িয়ে দেয়। পুষ্পা চৌধুরী বলে ওঠেন, এভাবে নয়। হাঁটু গেড়ে বসে টায়রাকে আই লাভ ইউ বলো। ওকে, মম। সমুদ্র নিজের মায়ের কথা মতো হাঁটু গেড়ে বসে টায়রাকে বলে, আই লাভ ইউ। টায়রা আনন্দে লাফিয়ে ওঠে। পুষ্পা চৌধুরী বিশ্বজয়ের মতো হেসে বলেন, আমার বাবাই আমারই আছে। সজল চৌধুরী সাইমা চৌধুরীকে জিজ্ঞেস করেন, তোকে যা বলেছিলাম করেছিস তো? হ্যাঁ, ভাইয়া। আমি তোমার কথা মতো ভাবি আর ওই টায়রা পায়রার খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছি। ওরা এখন পড়ে পড়ে ঘুমাচ্ছে। বেশ, বেশ এটাই সুবর্ণ সুযোগ। এবার তুই যা সমুদ্রকে ডেকে আনো। আমি নাটক শুরু করে দেই। আচ্ছা। সজল চৌধুরী বিছানায় অসুস্থ হওয়ার ভান করে শুয়ে থাকেন। সাইমা চৌধুরী সমুদ্রের রুমে গিয়ে দরজা নক করতে থাকেন। সমুদ্র হন্তদন্ত হয়ে দরজা খুলে বলে, কি হয়েছে ফুপি? এমন উদ্ভ্রান্তের মতো দরজা ধাক্কাচ্ছ কেন? সাইমা চৌধুরী কান্নার সুরে বলে, ভাইয়া খুব অসুস্থ রে সমুদ্র। তোকে ডাকছে। কি হয়েছে ড্যাডের? আমি এক্ষুনি যাচ্ছি। এই বলে সমুদ্র দৌড়ে সজল চৌধুরীর রুমে যান। সজল চৌধুরী বিছানায় শুয়ে কাতরাচ্ছেন দেখে সমুদ্র তার পাশে গিয়ে বসে বলে, ড্যাড, তোমার কি হয়েছে? ডাক্তার আঙ্কেলকে ডেকেছ? চলো আমি তোমায় হসপিটালে নিয়ে যাই। আমি এখন ঠিক আছি। তোর ডক্টর আঙ্কেল আমায় দেখে গেছেন। তিনি বলেছেন প্রেশার বেড়ে গিয়েছিল। তোমাকে কতদিন না বলেছি এত টেনশন না করতে। এই জন্য তোমার প্রেশার বাড়ে। প্রেশারের ওষুধ খেয়েছ? সাইমা চৌধুরী তখনই পেছনে থেকে বলে ওঠেন, এটাই তো সমস্যা সমুদ্র। ডাক্তার বারবার করে বলেছেন তোর বাবাকে সে যেন সঠিক সময় ওষুধ খান। কিন্তু তোর বাবা ওষুধ খেতেই চাচ্ছেন না। সমুদ্র চৌধুরী নিজের বাবার দিকে তাকিয়ে বলে, তুমি ওষুধ খেতে চাইছো না কেন? এভাবে চললে তো অসুস্থ হয়ে যাবে। কেন খাবো আমি ওষুধ? তুই আমার কোন কথা শুনিস যে আমি তোর কথা শুনব? আচ্ছা, তুমি বলো আমি কি করলে তুমি ওষুধ খাবে? আমি তাই করব। সজল চৌধুরী মনে মনে হাসেন, এই সুযোগই তো তিনি খুঁজছিলেন। আমি চাই তুমি প্রণালীর সাথে হানিমুনে যাও। কি? হ্যাঁ, আর এই হানিমুনে যাবার সময় তোমার ফোন আমার কাছে জমা দিয়ে যাবে। ভুলেও নিজের মায়ের সাথে যোগাযোগ করবে না। না হলে আমি ওষুধ খাওয়া বন্ধ করবে। বাবা, এটা তোমার কেমন ছেলেমানুষি? আমি পারবো না তোমার কথা রাখতে। তাহলে আমিও ওষুধ খাবো না। সাইমা চৌধুরী বলেন, ডাক্তার বলেছে ওষুধ না খেলে তোর বাবার জীবন নিয়ে টানাটানি। সমুদ্র দ্বিধায় পড়ে যায়।
অনেক ভেবে বলে, ঠিক আছে, আমি রাজি। এই বলে সে নিজের ফোন সজল চৌধুরীর হাতে তুলে দেয় এবং সেই রাতেই প্রণালীকে নিয়ে বেরিয়ে পড়ে সিলেটের উদ্দেশ্যে। সিলেটের ব্ল্যাক মুন রিসোর্টের বাগানের দোলনায় বসে দোল খাচ্ছে দুজন যুগল। এক অতীব সুন্দরী রমণী তার প্রিয় পুরুষের কাঁধে মাথা রেখে ঘুমাচ্ছে। তারা আর কেউ না, শান্ত লারা। বিয়ের পর প্রথম হানিমুনে এসেছে। লারা শান্তকে বলে, আমি ভাবতেই পারিনি শান্ত তুমি আমায় এত ভালোবাসবে। জানো, সেই ছোটবেলা থেকে আমি তোমাকে ভালোবাসি। সবসময় তোমাকে নিয়ে কল্পনা করেছি সংসার সাজানোর। কিন্তু মাঝখানে ওই প্রণালীর প্রতি তোমার এত আগ্রহ দেখে আমি খুব কষ্ট পেয়েছিলাম। ভেবেছিলাম তোমায় বুঝি কোনোদিনও আমি পাবো না। কিন্তু দেখো আজ আল্লাহ আমাদের দুজনকে মিলিয়ে দিয়েছে। শান্ত অন্যমনস্ক হয়ে বলে, আল্লাহ যা চেয়েছিলেন তাই হয়েছে। প্রণালী শুধু আমার প্রতিশোধ ছিল, আমার ভাগ্য তো তুমি। প্রণালী ও সমুদ্রও পৌঁছে গেছে হজরত শাহজালালের পবিত্র মাটি সিলেটে। ভাগ্যক্রমে তারাও এসেছে ব্ল্যাকমুন রিসোর্টে। প্রণালী দীর্ঘ যাত্রায় ঘুমিয়ে পড়েছিল। সমুদ্র বারকয়েক তার নাম ধরে ডেকেও ঘুম ভাঙাতে ব্যর্থ হলে তার মুখে পানির ছিটা দেয়। প্রণালী বিরক্তি নিয়ে চোখ খুলে বলে, কি হয়েছে? কিছু হয়নি। আমরা সিলেটে পৌঁছে গেছি। প্রণালীও বিরক্তি নিয়ে বাইরে বেরিয়ে আসে। বিড়বিড় করে বলে, যেখানে বিয়েটাই মানি না, সেখানে হানিমুন নিয়ে এত বাড়াবাড়ি কিভাবে মানব? সমুদ্র প্রণালীর এই কথা শুনে তেলে বেগুনে জ্বলে উঠল। বলল, আমারও ইচ্ছা ছিল না, এখানে তোমার সাথে হানিমুনে আসার ইচ্ছা ছিল না। নেহাত ডেড অসুস্থ তাই। প্রণালী আর কিছু বলে না। দুজনে মিলে ব্ল্যাক মুন রিসোর্টে প্রবেশ করে। রিসেপশনিস্ট তাদের দেখেই বলে, ওয়েলকাম টু আওয়ার রিসোর্ট। আপনারা অনেক লাকি জানেন? সমুদ্র বলে, লাকি কেন? আমাদের রেস্টুরেন্টে আজ একটা বিশেষ সিক্রেট উদ্যোগ নেওয়া হয়েছিল। আজ আমাদের প্রথম গেস্টদের জন্য ড্রিম হানিমুন অফার ছিল। আর আপনারাই সেই কাপল। প্রণালী কোন আগ্রহ না দেখিয়ে বলে, এসবের দরকার নেই। আপনারা আমাদের জন্য রুম বুক করুন দুটো। রিসেপশনিস্ট বলে, দুটো কেন? আপনারা কি কাপল নন? প্রণালী কিছু বলার ওঠার পূর্বেই সমুদ্র বলে, হ্যাঁ, আমরা কাপল। আর আমি আপনাদের অফার একসেপ্ট করলাম। প্রণালী বিস্ফোরিত নয়নে তাকায়। সমুদ্র প্রণালীকে চোখ মারে। সে তো প্রণালীকে জ্বালানোর জন্যই রাজি হয়েছে। মেয়েটাকে জ্বালানোর কোন সুযোগ সে হাতছাড়া করতে চায় না। সে তো প্রথমে রিজেক্ট করতেই যাচ্ছিল, কিন্তু যখন দেখল প্রণালী রিজেক্ট করছে তখন তাকে শায়েস্তা করার জন্যই এক প্রকার রাজি হয়েছে। প্রণালী ও সমুদ্র তাদের জন্য বুক করা রুমে যায়। সেখানে গিয়েই প্রণালী বলতে শুরু করে, আপনি ওনাদের অফার একসেপ্ট করলেন কেন? আর একটা রুম নেওয়ার মানে কি? বাড়িতে তো নিজের মায়ের আঁচলের তলায় ঘুরতেন। আর এখানে এসে রোমিওগিরি করছেন। সমুদ্র বলে, এই শোনো, আমি মোটেই রোমিওগিরি করছি না। তোমার সাথে রোমিওগিরি করব কেন? তুমি কি নিজেকে জুলিয়েট ভাবছ? তুমি তো হলে লেডি দেবদাস। প্রণালী কিছু বলতে গিয়েও থেমে যায়। সমুদ্র বিছানায় গিয়ে শুয়ে বলে, তুমি আজ থেকে মেঝেতে থাকতে পারো। আমি কেন মেঝেতে থাকব? তাহলে বিছানায় এসে শুয়ে পড়ো, গরমে ঘাম ঝরা লাল মুখ। আপনার কি মাথা খারাপ? আমি আপনার সাথে বেড শেয়ার করব। কখনো না। আপনার মমতো তাহলে আমায় জ্যান্ত রাখবে না। আমার মাকে কি তুমি এত ভয় পাও? আমি কেন ভয় পাবো? আমি তো আপনার কথা ভেবেই বলছি। আপনার মম যদি এসব জানতে পারে তাহলে। সমুদ্র হঠাৎ করে উঠে বসে। তারপর বলে, আমি একটু আসছি। এই বলে বাইরে এসে ভাবে কি করবে এখন। ড্যাডকে তো কথা দিয়েছিল যে মমের সাথে যোগাযোগ করবে না। আবার মম যদি রেগে যায়। সব মিলিয়ে বেশ ভালোই ফ্যাসাদে পড়ে গেল বেচারা সমুদ্র। প্রণালী সকালের ব্রেকফাস্ট করার জন্য ব্ল্যাক মুন রিসোর্টের সংলগ্ন একটা রেস্টুরেন্টে এসেছে। এসে বসে চুপচাপ ব্রেকফাস্ট করছিল। এমন সময় সে এমন জিনিস লক্ষ্য করে যা তার চোখে জল এনে দেয়। শান্ত লারাকে দেখতে পায় সে। তার থেকে কিছুটা দূরে বসে ওরা ব্রেকফাস্ট করছে। তাদেরকে একসাথে কত হ্যাপি লাগছে। প্রণালীর সহ্য হলো না এই দৃশ্য। তাকে ঠকিয়ে শান্ত যে এত শান্তিতে আছে এটা অকল্পনীয়। প্রণালী বিড়বিড় করে বলল, এই 2 বছরে তোমার মনে কি আমার জন্য বিন্দুমাত্র ফিলিংস জন্মায়নি? তুমি কি আমাকে একটুও ভালোবাসোনি শান্ত? এর মধ্যে লারার নজর যায় প্রণালীর দিকে। সে শান্তকে বলে, শান্ত লুক, ওটা প্রণালী না? শান্ত প্রণালীর দিকে অবাক চোখে তাকিয়ে বলে, আরে তাই তো। লারা বলে, ঠিক আমাদের পিছু করতে করতে এখান অবধি চলে এসেছে। দাঁড়াও আমি ওর ক্লাস লাগাচ্ছি। বলেই সে চলতে লাগে। শান্ত বলে, লারা দাঁড়াও।
কিন্তু লারা প্রণালীর সামনে গিয়ে বলে, এই মেয়ে তুমি এখানে কি করছো? প্রণালী আচমকা এমন ঘটনায় হচকচিয়ে যায়। লারা প্রণালীকে নানা রকম বাজে কথা বলতে থাকে। প্রণালীও কম যায় কিসে, সেও লারার সাথে তর্ক করতে থাকে। এর মাঝে শান্ত এসে তার গালে ঠাস করে চড়মাতারা চিহ্নরে। প্রণালী একদম পাথরের মতো জমে যায়। এমন কিছু সে একদম আশা করেনি। শান্ত যে এমন করবে তা প্রণালীর ভাবনার বাইরে। যে শান্তকে সে এত ভালোবাসতো আজ সে তার গায়ে হাত তুলল। প্রণালীর চোখ দিয়ে ছলছল করে জল পড়তে থাকে। এর মধ্যে কোথা থেকে সমুদ্র এসে পড়ে। সে এসেই শান্তকে বলে, কে আপনি? আর আপনার এত বড় সাহস কোথা থেকে এলো, এত অডাসিটি আপনার যে আমার স্ত্রীর গায়ে হাত তোলেন? আপনাকে তো আমি। বলেই সমুদ্র শান্তর সাথে ফাইট শুরু করে। প্রণালী অবাক হয়ে সবটা দেখতে থাকে। এই সমুদ্রর কোন রূপ দেখছে সে? যেই সমুদ্র তাকে দেখতেই পারে না সেই আজ তার জন্য ফাইট করছে, এটা প্রণালীর কল্পনাও নেই। সে শুধু অবাক হয়ে দেখছে। একটা সময় পর সমুদ্রকে আটকাতে গেলে সমুদ্র প্রণালীকে বলে, এর এত সাহস কি করে হয় আমার স্ত্রীর গায়ে হাত তোলার? এর হাত আমি ভেঙে দেব, ছাড়ো আমায়। প্রণালী সমুদ্রর এমন বদলে যাওয়ার রূপ দেখে বলে, এটা কিভাবে সম্ভব? এত বদল? মম কি চামচার এই রূপ? সমুদ্র শান্তকে মা তারা চিহ্ন রতে মা রতে মে তারা চিহ্ন রেই ফেলবে এমন অবস্থা। কয়েকজন লোক এসে তাকে ছাড়িয়ে নেয়। প্রণালী সমুদ্রর কাটা স্থানে ব্যান্ডেজ করতে করতে বলে, আমার জন্য এত লড়াই? তোমার জন্য না, আমার স্ত্রীর জন্য। আপনার স্ত্রীকে? সমুদ্র হোঁচকচিয়ে গেলেও বলে, আমি কাপুরুষ নই সেটা প্রমাণের জন্যই। তখনই রেডিওতে বেজে ওঠে, যদি অভিযোগ কেড়ে নেয় সব অধিকার, তবে অভিনয় হয় সবগুলো অভিসার। যদি ঝিলমিল নীল আলোকে ঢেকে দেয় আধার, তবে কি থাকে তোমার, বলো কি থাকে আমার? যদি বারে বারে একই সুরে প্রেম তোমায় কাঁদায়, চলবে?